আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ এই চ্যাপ্টারটা একদম টাইপ ভিত্তিকভাবে শেষ করে ফেলবো। তো ভাইয়া, তুমি যদি আজকের এই ক্লাসটা করো, তুমি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, তারপর হাজীদানের সকল ইউনিভার্সিটি আসলে তোমার প্রিপারেশন হয়ে যাবে এই চ্যাপ্টারের উপরে। তো ভাইয়া, এই চ্যাপ্টারটাকে আমি মোটামুটি 6টা টাইপে ভাগ করছি। এই 6টা টাইপ করা মানেই এই চ্যাপ্টারের সব কিছু করে ফেলা, এবং আমি তোমাদের কথা দিচ্ছি তুমি এই ক্লাসটা করলে তোমার একদম কাভার হয়ে যাবে। ঠিক আছে, তো মনোযোগ সহকারে ক্লাসটা করতে থাকো। তো দেখো, প্রথম টাইপে আমরা আলোচনা করব কেপলারের সূত্র নিয়ে। কেপলারের সূত্র 3টে আছে। কেপলার 3টে সূত্র দিয়েছেন। ওই 3টে সূত্রের প্রথম সূত্রটা হচ্ছে প্রতিটি গ্রহই সূর্যকে ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। ঠিক আছে, তাহলে প্রতিটা গ্রহ কি করে সূর্যকে ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথের ফোকাসে থাকে সূর্য, এই হচ্ছে সূর্য। এই সূর্যকে ফোকাসে রেখে প্রত্যেকটা গ্রহ কি করে এইভাবে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে বা ঘোরে। আশা করছি তোমরা বুঝতে পারছো। মনে রাখবা, এই উপবৃত্তের ফোকাস বিন্দু হচ্ছে 2টা। এখানেও সূর্যটা থাকতে পারে, অথবা চাইলে এখানেও কিন্তু সূর্য থাকতে পারে। যে কোনো একটা জায়গায় সূর্যটা থাকতে পারবে, এবং গ্রহের কক্ষপথটা হবে কেমন, উপবৃত্তাকার। এই হচ্ছে আমাদের প্রথম সূত্রটা। আশা করছি ভাইয়া তোমরা বুঝতে পারছো। এবার আমরা দ্বিতীয় সূত্রটা দেখব। দ্বিতীয় সূত্রে কেপলার বলছেন গ্রহ ও সূর্যের সংযোজক সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। কি বলছে? সূর্য এবং গ্রহের সংযোজক সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। দেখো তো, এই হচ্ছে আমার উপবৃত্তাকার কক্ষপথ। ঠিক আছে, আমি ধরলাম সূর্যটা আমার এইখানে আছে, ফোকাসে আছে। ঠিক আছে, তো এইখান থেকে গ্রহটা যাত্রা করতেছে, গ্রহটা তো ঘুরতেছে। আমরা জানি গ্রহ ঘোরে, আবর্তন করে। তাহলে গ্রহ আমি ধরলাম যে 10 সেকেন্ডে এইখানে আইসা পৌঁছেছে, অর্থাৎ টি সময়ে। টি এর মান যে কোনো কিছু হইতে পারে। আমি ধরি যে টি একটা সময়, এটা হচ্ছে সাপোজ 10 সেকেন্ড। 10 সেকেন্ডে গ্রহটা এইখান থেকে এইখানে আইসা পৌঁছেছে। তাহলে এইখানে তোমরা যে ক্ষেত্রফলটা পাও, এই যে ক্ষেত্রফল বা এরিয়াটা যেটা পাও এইখানে, এই ক্ষেত্রফলটা মাথায় রেখো। এই ক্ষেত্রফলটা, আর এই সাইডেও যদি তুমি সমান সময় অতিক্রমের কথা বলো, এই গ্রহটা ঘুরতে ঘুরতে এইখান তো আসছে। আমি ধরলাম এইখান থেকে ও 10 সেকেন্ডে বা এই টি সেকেন্ডে এইখানে আসছে। তো সেক্ষেত্রেও কিন্তু তুমি এইখানে একটা ক্ষেত্রফল পাবা। মনে রাখবা, সময় যদি আমার একই হয়, তাহলে এই সাইডে আর এই সাইডের বা যে কোনো জায়গার ক্ষেত্রফলটা কিন্তু সেম আসবে। অর্থাৎ এই গ্রহটা যদি 5 সেকেন্ডে বা 10 সেকেন্ডে যতটুকু ক্ষেত্রফল অতিক্রম করবে, ও যে জায়গায় থাকুক না কেন, ওই 5 সেকেন্ডে বা 10 সেকেন্ডে ওই আগের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। আশা করছি ভাইয়া তুমি অবশ্যই দ্বিতীয় সূত্রটা বুঝে ফেলছো। এবার আমরা তৃতীয় সূত্রটা সমাধান করব, বা তৃতীয় সূত্রটা দেখব। তৃতীয় সূত্রে কি বলছে? সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ এর কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। তাহলে একটু লক্ষ্য করো তো, আমরা জানি কক্ষপথটা কেমন, উপবৃত্তাকার। ঠিক আছে, এই উপবৃত্তাকার কক্ষপথে আবর্তনকালের বর্গ। আবর্তনকাল মানে হচ্ছে ভাইয়া পর্যায়কাল। অর্থাৎ একটা গ্রহ যদি এইখান থেকে ঘোরা শুরু করে, তাহলে পুনরায় এইখান থেকে ঘুরে আবার এইখানে আসতে যে পরিমাণ সময় লাগে তাকে পর্যায়কাল বা আবর্তনকাল বলে। তাহলে এই আবর্তনকালকে টি দ্বারা যদি প্রকাশ করা হয়, তাহলে আবর্তনকালের বর্গ মানে টি এর উপরে স্কোয়ার। এই টি এর উপরে স্কোয়ার। তারপর কি বলছে? কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। আচ্ছা, ঘনফলের সমানুপাতিক তো আমরা বুঝলাম, কিন্তু অর্ধপরাক্ষ আসলে কি? মনে রাখবা, উপবৃত্তের ক্ষেত্রে ঠিক আছে 2টা ফোকাস বিন্দু থাকে, কিন্তু আসলে নির্দিষ্ট কোনো ব্যাসার্ধ থাকে না। মানে নির্দিষ্ট ব্যাসার্ধ বলতে বোঝায়, দেখো এইখান থেকে এইখানে যদি হয় 5 সেন্টিমিটার, তাহলে এইখান থেকে এইখানে আছে তোমার 10 সেন্টিমিটার, এখানে আছে মনে করো 7 সেন্টিমিটার, অর্থাৎ একদম আলাদা আলাদা হয়। তাহলে এই আলাদা আলাদাগুলোর কি যদি গড় নির্ণয় করা হয়, অর্থাৎ এই উপবৃত্তের ব্যাসার্ধের যে একটা গড় আছে, এই গড়টাকে কি বলা হয় ভাইয়া? অর্ধপরাক্ষ বলা হয়। এই অর্ধপরাক্ষটাকে প্রকাশ করা হয় কি দ্বারা ভাইয়া? অর্ধপরাক্ষটাকে প্রকাশ করা হয় এ দ্বারা। কি বলছি বুঝতে পারছো? অর্ধপরাক্ষটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই আবর্তনকাল মানে টি এর বর্গ অর্ধপরাক্ষের ঘনফল। অর্ধপরাক্ষ কত? এ, এর ঘনফল কত? এর উপরে কিউব, এ কিউব। এই ঘনফলের কি, ঘনফলের সাথে রিলেশনটা কি, সম্পর্কটা কি? সমানুপাতিক। তাহলে মাঝখানে একটা সমানুপাতিক সেন দেবা। কি বলছি ভাই, বুঝতে পারছো? আবার এই কক্ষপথটা যদি বৃত্তাকার হয়, সেক্ষেত্রেও
তুমি লিখতে পারো যে আবর্তনকালের বর্গ ব্যাসার্ধের, ওই ক্ষেত্রে তো ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধের ঘনফলের সমানুপাতিক। অর্থাৎ এই দুইটা রিলেশন এইখান থেকে আমরা লিখতে পারি। এই দুইটা খুব ইম্পর্ট্যান্ট, এই দুইটা মাথায় রাখবা। ঠিক আছে ভাইয়া, এরই মাধ্যমে আমরা কিন্তু টাইপ 1 অর্থাৎ কেপলারের সূত্র এই কনসেপ্টটার বেসিক দেখে ফেললাম। এবার আমরা এই কনসেপ্টের আন্ডারে আমরা ইউনিভার্সিটিতে আসা কোয়েশ্চেনগুলো সলভ করব। তো চলো ওইগুলো আমরা সলভ করে ফেলি। প্রথম প্রশ্নটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্নে বলছে গ্রহের পর্যায়কাল টি এবং সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব আর হলে কেপলারের তৃতীয় সূত্র অনুসারে নিচের কোনটি সঠিক, এইটা বের করতে বলছে। ভাইয়া কেপলারের তৃতীয় সূত্রটা কেমন ছিল? এই যে এরকম ছিল না, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব বা এ কিউব, হ্যাঁ এইরকম ছিল। তো ডিরেক্ট এই অপশনটা কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে একটু দেখি তো এইটা সমান কি লেখা যায় ভেঙে। আমরা জানি এ স্কোয়ার যদি ওই পাশে পাঠাই রুট হয়, রুট মানে হইতেছে পাওয়ার 1/2। তাহলে এই স্কোয়ারটা ওই পাশে পাঠিয়ে আমরা এইভাবে লিখতে পারি, আর এর উপরে কত আছে, এই যে 3 আছে, আর ওই পাশের স্কোয়ার এই পাশে এসে 1/2 আকারে হয়ে যেতে পারে, কারণ কি 1/2 পাওয়ার 1/2 মানে হইতেছে রুট। এই কথাটা বলছে এই কারণে, তুমি বলতে পারো ভাই স্কোয়ার ওই পাশে গিয়ে তো রুট হয়ে যায়, হ্যাঁ রুটই হয়েছে, রুট মানে কি 1/2, কোনো কিছুর পাওয়ার 1/2 মানে রুট। এবার কি করা যায় একটু লক্ষ্য করো তো, টি প্রফেশনাল আর এর উপরে এই যে 3 একের সাথে গুণ হয়ে যাবে, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয় আমরা জানি, নিচে আছে 2 আর উপরে 3 অক্ষে কত 3। তাহলে টি প্রফেশনাল আর টু দি পাওয়ার 3/2 অপশনে আছে কিনা আমরা একটু দেখি তো। হ্যাঁ এইটা আমাদের অপশনে আছে, এটা হচ্ছে ডি নাম্বার অপশনে আছে। তাহলে এই ডি নাম্বার হচ্ছে এই প্রশ্নটার কারেক্ট আনসার। ওকে, পরের প্রশ্নটা লক্ষ্য করো কি বলছে ভাই। এখানে এখানে বলছে আর ও 4R ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা বৃত্তাকার কক্ষপথ প্রদক্ষিণরত দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত কত। অর্থাৎ আর এবং 4R এই দুটো হচ্ছে কি ভাইয়া, বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ। তো এই কক্ষপথে প্রদক্ষিণরত দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত চাইছে। আমরা জানি আবর্তনকাল বা পর্যায়কালের সূত্র হচ্ছে টি স্কোয়ার প্রফেশনাল আর টু দি পাওয়ার 3। ওকে, তাহলে এইখান থেকে আমরা সমানুপাতিক উঠে দিয়ে এইভাবে লিখতে পারি। জাস্ট এটি একটু লক্ষ্য করো, সামনে প্রত্যেকটা অঙ্কে এই সূত্র ফালাইতে পারবা। তাহলে টি স্কোয়ার সমানুপাতিকের পরিবর্তে একটা সমান দিতে পারি, আর এখানে একটা ধ্রুবক পদ কে দিতে পারি, আর এখানে আছে কি আর কিউবের আর কিউবটা দিয়ে দিতে পারি। ভাই আমি সূত্রটা বের করে নিয়ে আসতেছি, এগুলো তোমার পরীক্ষায় এভাবে করা লাগবে না, তোমরা জাস্ট সূত্র মনে রাখবা। তো সূত্রটা বের করা শিখাইতেছি। তাহলে আমি যদি একটা কাজ করি, যে এইখান থেকে আমি এইভাবে লিখতে পারি যে টি স্কোয়ার বাই আর কিউব ইকুয়াল টু কি কে, এইটা আমি প্রত্যেক ক্ষেত্রে পাবো। অর্থাৎ এইভাবে লেখা যায় যে টি ওয়ান স্কোয়ার বাই আর ওয়ান কিউব ইকুয়াল টু টি টু স্কোয়ার বাই আর টু কিউব, এইভাবে লেখা যায়। এবার তুমি একটা কাজ করতে পারো, তুমি একটু আর গুণন করে দাও। কি লেখা যায়, টি টু স্কোয়ার আর এখানে আর ওয়ান কিউব ইকুয়াল টু আর টু কিউব টি ওয়ান স্কোয়ার। তো এখান থেকে আমি একটা কাজ করি, উভয় পক্ষরে আর টু টি ওয়ান স্কোয়ার দ্বারা ভাগ করি, আর টু কিউব টি ওয়ান স্কোয়ার দ্বারা ভাগ করি। তাহলে টি টু স্কোয়ার আর ওয়ান কিউব, এটা উপরে ছিল, নিচেও কত আসবে আর টু কিউব টি ওয়ান স্কোয়ার সমান ওয়ান হয়। তাহলে তুমি একটা কাজ করো, আর ওয়ানের নিচে আর টুটা রাখো, বা এইভাবে করতে পারো, টি টুর নিচে টি ওয়ান রাখো, টি টু বাই টি ওয়ান, এটার উপরে স্কোয়ার ছিল, এটার উপরে স্কোয়ার ছিল, তাহলে এটার উপরে একটা হোল স্কোয়ার দেওয়া যায় সমান সমান। এখানে আছে আর ওয়ান বাই আর টু হোল কিউব, ওই পাশে কী হবে আর টু বাই আর ওয়ান হোল কিউব, আর টু বাই আর ওয়ান হোল কিউব। অর্থাৎ তুমি যদি সমানুপাতিক সম্পর্ক দেখো, সেক্ষেত্রে এইরকম একটা সূত্র তুমি বের করে নিয়ে আসতে পারো। ঠিক আছে ভাইয়া, এই সূত্রটা তোমার মুখস্থ রাখা লাগবে, একদম মনে রাখবা যে টি টু বাই টি ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু আর টু বাই আর ওয়ানের হোল কিউব। এই সূত্রটা মুখস্থ রাখলে তুমি পর্যায়কাল আর ব্যাসার্ধ রিলেটেড যত অঙ্ক আছে তুমি করে ফেলতে পারবা। তো এই প্রশ্নটায় কি বলছে একটু লক্ষ্য করো তো। এই প্রশ্নটায় বলছে আর ও 4R ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণরত দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত কত, এটা বের করতে বলছে। অর্থাৎ টি টু বাই টি ওয়ানের মানে অনুপাতটা চাইছে, এই মানটা চাইছে আমার। তাহলে আমি এখানে সূত্র অনুসারে কি লিখতে পারি, সূত্র অনুসারে লিখতে পারি টি টু বাই টি ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু আর টু বাই আর ওয়ান হোল কিউব। ওকে, তাহলে এই আর টু এর মান দেওয়া আছে কত 4, আর আর ওয়ানের মান কত আর, তার উপরে কি আছে ভাইয়া, তার উপরে আছে আমার হোল কিউব। তাহলে এক্ষেত্রে এখানে আছে কত টি টু বাই টি ওয়ানের হোল স্কোয়ার ইকুয়াল টু আর আর কাটাকাটি দিলে উপরে থাকে 4, নিচে থাকে 1, তার উপরে কি কিউব। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাই, টি টু বাই টি ওয়ান ইকুয়াল টু কত, এখানে আসে আমাদের 64 ডিভাইডেড বাই 1,
যদি স্কোয়ার এক পাশে ছিল ওই পাশে পাঠিয়ে দিলে কী আসে, এটা রুট আসে, √64/1, তাহলে কি T2/T1 ইকুয়াল টু আসে আমাদের √8:1, মানে 8-এর উপর মানে 64 উপর √64:1 মানে কত, 8:1। এটা হচ্ছে T2/T1 এর। তো T2/T1 এর অনুপাত হচ্ছে 8:1, তাইলে T1/T2 এর অনুপাত কত, 1:8। দেখি আমরা কোনটা অপশনে আছে। তো ভাইয়া আমাকে কিন্তু এখানে বলছিল যে তোমার আর বসানোর পরে, ঠিক আছে, T1 আর T2 অনুপাতটা চাইছে কিন্তু এখানে, ঠিক আছে, T1 আর T2 অনুপাত চাইছে। তো T1 আর T2 অনুপাত চাইলে আমার T2/T1 এর অনুপাতটা আছে 8:1, তাহলে অতএব T1:T2 হবে কত, 1:8। ওইটার জাস্ট উল্টোটা হবে, তুমি উল্টোই দিলে ওইটা পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার T1:T2 এর অনুপাত। এইটা হচ্ছে আমাদের অপশনের কোথায় আছে দেখো তো, অপশনে এইটা আছে আমাদের বি নাম্বারে, ঠিক আছে। তাহলে বি নাম্বার হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, বি নাম্বার। ওকে, আশা করছি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো এই সূত্রটা একটু মাথায় রেখো, ঠিক আছে, এই সূত্রটা মাথায় রেখো। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো, গ্রহ ও সূর্যের সংযোজক সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এইটা আমরা একটু আগে শিখছি না বেসিকের ভিতরে। তো এটা কার সূত্র? এটা কি নিউটনের সূত্র? না। এটা কার সূত্র ভাইয়া? এটা হচ্ছে কেপলারের সূত্র, কেপলারের দ্বিতীয় সূত্রটা। তাহলে এই যে প্রশ্নটা আছে এইটার খ নাম্বার বা বি নাম্বার যে অপশনে যেটা আছে কেপলারের সূত্র, ওইটা হচ্ছে অ্যান্সার, কেপলারের সূত্র। ওকে, ওই যে আমি সূত্র 3টা পড়াইছিলাম প্রথম থেকে, মানে প্রথমে ওইটা দিয়েই আসলে কোশ্চেনটা করছে। তো পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, এখানে দেওয়া আছে, বলছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয় তাহলে 1 বছরে কত দিন হবে। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর যে বর্তমান দূরত্ব আছে এই দূরত্বটা যদি অর্ধেক হয়ে যায় তাহলে 1 বছরে কত দিন হবে, এইটা বের করতে বলছে আমাদের। তো ওকে, আমরা একটা সূত্র জানি, ওই যে T² সমানুপাতিক A³ বা R³ ওইখান থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি। একটু আগে দেখছি যে T2/T1 হোল স্কোয়ার ইকুয়াল টু A2/A1 এর হোল কিউব, এইটা আমরা জানি। ওকে, তাহলে আমরা একটা জিনিস জানি যে পৃথিবীর পর্যায়কাল যদি দূরত্ব আসলে অর্ধেক না করা হয় তাহলে সেক্ষেত্রে কত, পৃথিবী সূর্যের চারদিকে একবার 365 দিনে ঘুরে আসে। তাহলে ওইটা T1 এর মান হচ্ছে আমার 365, ঠিক আছে, T1 এর মান 365। T2 এর মান কত, T2 মানে কি, ওই যে দূরত্ব অর্ধেক হইলে তাহলে কত সময় ঘুরে আসবে এইটা বের করতে বলছে, ওইটা বের করবো, অর্থাৎ আমাদের T2 এর মানটা বের করতে হবে। তো আমি আগে এইভাবে লিখি যে T2/T1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু, ভাইয়া A2 হবে কত, A2 মানে কি, ওই যে দূরত্ব অর্ধেক করার পরে যে ঘটনা ঘটছে, অর্থাৎ আগে ছিল A1 দূরত্ব ছিল পৃথিবী থেকে সূর্যের, ওই দূরত্বটা কি করা হয়েছে, অর্ধেক করা হয়েছে। তাহলে A2 মানে হচ্ছে A1 এর অর্ধেক, A1/2, আর নিচে A1 এর A1 আছে, তার উপরে কি কিউব। ওকে, তাহলে এইখানে কি আসে দেখো তো, T2/T1 এর স্কোয়ার ইকুয়াল টু, তুমি চাইলে কি করতে পারো, এইভাবে লিখতে পারো, A1 2 এর নিচে পাঠিয়ে দিতে পারো 2A1, সেখান থেকে তুমি এইটা কাটাকাটি দিতে পারো, কাটাকাটি দিলে কি আসে দেখো, T2/T1 ইকুয়াল টু, এর উপরে একটা স্কোয়ার আছে, ইকুয়াল টু 1/2, তার উপরে কিউব, 1/2 এর উপরে কিউব দিলে আসে 1/8, ঠিক আছে। সুতরাং এইখান থেকে এইভাবে লেখা যায় যে T2/T1 সমান সমান, এই যে স্কোয়ার ওই পাশে গিয়ে রুট হয়ে যায়, তো রুট হইলে 1 উপরে থাকে আর নিচে কি থাকে, নিচে থাকে তোমার √8, √8 মানে কত, 2√2, ঠিক আছে, √8 মানে 2√2। ওকে, তাহলে আমরা কিন্তু T1 এর মানটা জানি, আমাদের T2 এর ভ্যালুটা বের করতে হইবে। তো দেখো আমরা T1 এর মান জানি 365, আমাদের বের করা লাগবে কার ভ্যালু ভাইয়া, আমাদের বের করা লাগবে কিন্তু T2 এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা আর গুণন যদি করি তাহলে এইভাবে আসে না, 2√2 T2 ইকুয়াল টু T1 এর সাথে 1 গুণ করলে T1 আসে। ওকে, এবার আমি এখানে করি, তারপরে দেখো আমাদের T2 এর মানটা লাগবে, তাহলে T2 ইকুয়াল টু আসে T1/2√2 সমান সমান T1 এর মান কত ভাইয়া, T1 মানে হচ্ছে 365, কারণ কি পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে 365 দিন সময় লাগায়। আর এই নিচে আছে কি ভাইয়া, নিচে আছে 2√2। তাহলে 365কে যদি তুমি 2√2 দ্বারা ভাগ করো তাহলে কত আসে একটু দেখো তো। তো ভাইয়া নিশ্চয়ই বুঝতে পারছো, 365কে তুমি 2√2 দ্বারা ভাগ করবা, তাহলে মোটামুটি 129 দিনের মতো আসে, ঠিক আছে, 129 পয়েন্ট সামথিং এতদিন, মানে অপশনে যেটা আছে 129 দিন, এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এইটাই কিন্তু আমাদের বি নাম্বার অপশনে আছে, তাহলে এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার বি। তোমরা বি দেখাই দিবা, এইভাবে একটা পাইলে আসলে করার পরে যেটা আসবে ওইটাই দেখাই দিবা। ওকে,
নেক্সট কোয়েশ্চেনটা লক্ষ্য করো, সূর্যের চারদিকে শুক্র ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত 54:75 হলে পৃথিবীতে 365 দিনে 1 বছর হলে শুক্রতে কত দিনে 1 বছর হবে? অর্থাৎ এখানে ব্যাসার্ধ আর তোমার যে 1 বছর হওয়া মানে পর্যায়কাল দেওয়া, অর্থাৎ এত দিনে এটা ঘুরে আসে, তাহলে ব্যাসার্ধ আর পর্যায়কালের ভিতরে সম্পর্ক আছে। তাহলে ভাই এটাও কিন্তু আমাদের প্রথম টাইপের ভিতরেই। তো লক্ষ্য করো, আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি? টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব বা এ কিউব, তুমি যাই বলো। এইখান থেকে আমরা একটা সূত্র বের করে নিয়ে আসতে পারি যে T1/T2 হোল স্কোয়ার ইকুয়াল টু R1/R2 হোল স্কোয়ার। এখন তোমরা আবার অনেকে বলতে পারো ভাই আমি T2/T1 হোল স্কোয়ার ইকুয়াল টু R2/R1 হোল কিউব লিখতে চাই, তোমরাও লিখতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে উল্টোইলে এ পাশাপাশি দুইটাই উল্টোই হবে। তাহলে এইটা আমরা জানি। তাহলে আমরা শুক্র গ্রহের যে অনুপাতগুলো দেওয়া আছে, এই যে এখানে বলা আছে যে শুক্র পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত 54:75, অর্থাৎ আর1 হচ্ছে আমি ধরলাম ইসের ক্ষেত্রে 1 যেটা আর কি ওইটা শুক্রের ক্ষেত্রে, আর 2 যেইটা মানে 2 হইতেছে T2 আর R2 এটা পৃথিবীর ক্ষেত্রে, আর1 আর T1 হইতেছে শুক্র গ্রহের ক্ষেত্রে। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি T1/T2 হোল স্কোয়ার ইকুয়াল টু আর1 এর মান কত ভাইয়া? আর1 মানে কি? R1/R2, আর1 তো স্পেসিফিক মান দেওয়া নাই, বলছে শুক্র আর পৃথিবীর ব্যাসার্ধের অনুপাত হচ্ছে কত? 54:75। তাহলে আমরা এখানে 54 এখানে 75 লিখতে পারি। তার উপরে কি আছে ভাইয়া? তার উপরে কিন্তু একটা কিউব আছে। এইখানে লক্ষ্য করো, আমরা এখানে লিখতে পারি T1/T2 হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো 54/75 আছে, এইটার উপরে আমরা যদি কিউব দিই তাহলে টোটাল কত রেজাল্ট আসে? তো ভাইয়া 54/75 এইটা করলে আসে আমাদের 0.72, কারণ কি উপরে ছোট সংখ্যা আছে, তাহলে কি 0 পয়েন্ট কিছু একটা আসবে, তাহলে 0.72 আসে। তার উপরে যদি তুমি কিউব দাও তাহলে এইটা করলে কত আসে দেখো, T1/T2 হোল স্কোয়ার ইকুয়াল টু এই 0.72 যদি তুমি কিউব দাও তাহলে আসে 0.3732, 0.3732 আসে, 0.3732 এইটা পাওয়া যায়। ঠিক আছে, এবার এইখান থেকে তুমি একটা কাজ করো, এখানে তো T1/T2 এই পাশে করি আমি T1/T2 ইকুয়াল টু এই যে স্কোয়ারটা ওই পাশে কী হবে? রুট ওভার হয়ে যাবে, রুট দিয়ে তারপরে 0.3732, তাহলে T1/T2 সমান সমান আসে আমাদের 0.6109 আসে। ঠিক আছে, T1/T2 মান আসে কত? ওইটার উপর রুট দিলে 0.6109 আসে। তো সেক্ষেত্রে আমাদের এইখান থেকে কিন্তু আমরা 1 যেগুলো আছে T1 তারপর R1 এগুলো শুক্র গ্রহের জন্য ধরছিলাম, আর T2 R2 এগুলো পৃথিবীর জন্য ধরছিলাম। তাহলে আমাদের এই কোশ্চেনে বের করতে বলছিল কি, শুক্রতে কতদিনে 1 বছর হবে, অর্থাৎ শুক্র গ্রহের পর্যায়কালটা চাইছে। তাহলে T1 দ্বারা আমরা ওইটাকে আইডেন্টিফাই করছিলাম। তাহলে T1/T2 এর ভ্যালু তো আমরা জানি, তাহলে T1 এর মানটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা T1 সমান সমান বলতে পারি 0.6109 গুণ T2 আর গুণন করে দিলাম। তাহলে T1 ইকুয়াল টু আসে আমাদের 0.6109 ইন্টু T2 মানে কি? পৃথিবীর পর্যায়কাল। পৃথিবী কত সময় সূর্যকে প্রদক্ষিণ করে? 365 দিনে। তাহলে 365 দ্বারা এখানে গুণ করবা। সুতরাং T2 সমান সমান এই দুইটা গুণ করলে কত আসে দেখো তো। তো ভাইয়া এই দুইটা গুণ দিলে আসে 222.99, অর্থাৎ বলা যায় T2 এর মান হচ্ছে আমাদের 223 দিনের মতো। তাহলে 223 দিন আমরা বলতে পারি, অর্থাৎ শুক্র গ্রহের পর্যায়কাল বা শুক্র গ্রহে 1 বছর হবে 223 দিনে। ঠিক আছে, তো দেখি তো এটা অপশনে কত নাম্বারে আছে। এইটা কিন্তু অপশনে আছে আমাদের বি নাম্বারে, তাহলে এই বি নাম্বার হবে আমাদের এইটার কারেক্ট অ্যান্সার। আশা করছি ভাইয়া তোমরা এটা বুঝতে পারছো। টাইপ 2 এ আলোচনা করব মহাকর্ষ বল নিয়ে। মহাকর্ষ বল নিয়ে আলোচনার আগে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটা একটু জেনে আসি। মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো কি বলছি ভাইয়া? এই মহাকর্ষ বলের মানটা হবে F সমান G ইন্টু M1 M2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটা কিভাবে আসলো ভাইয়া? ওই যে সূত্রটা বললাম, মহাবিশ্বের সাপোজ এই দুইটা বস্তুর মধ্যে অবশ্যই কি আছে ভাইয়া? এক ধরনের আকর্ষণ বল আছে। অর্থাৎ এই বস্তুটা, এটা সাপোজ M1 ভরের একটা বস্তু, আর এইটা হচ্ছে আমার M2 ভরের আরেকটা বস্তু।
এই এমন বস্তুটা বা এমন যে ভরটা আছে ও কী করবে, ওই M2 বস্তুটাকে নিজের দিকে আকর্ষণ করবে, আর এমন বস্তুটাকে M2 বস্তুটাও নিজের দিকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের মানটা হবে কি একদম সেম, এবং এই যে আকর্ষণ বলটা আছে আকর্ষণ বলের মানটা কী হবে ভাইয়া, মান হবে G × M1 M2 ডিভাইড বাই ডি স্কোয়ার। অর্থাৎ এই সূত্রটা লক্ষ্য করলে আমরা দেখতে পারি যে এইখানে আকর্ষণ বলটা কার সমানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক। কারণ কি, ভর যদি বাড়াও তুমি আকর্ষণ বলের মানও বাড়বে, ভর যদি কমাও তাহলে এই দুইটা বস্তুর মধ্যেকার আকর্ষণ বলের মানও কমবে। আবার এই বলের সাথে দূরত্বের যে সম্পর্কটা, দূরত্বরে আমি ডি যদি ধরি, এইটার সেন্টার থেকে এইটার সেন্টার পর্যন্ত যে দূরত্ব আছে আমার, এই দূরত্বটা কী হবে ভাইয়া, দূরত্বের সাথে বলের সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ তুমি যদি দূরত্ব বাড়াও তাহলে তোমার বলের মানটা কমতে থাকবে বর্গের অনুপাতে। ঠিক আছে ভাইয়া, তাহলে এই হচ্ছে আমার মহাকর্ষের সূত্র জানলাম আমরা, মহাকর্ষ বলের সূত্রটা আমরা জেনে নিলাম। এবার আসো এই সূত্রের পরিচয়। এমন মানে কি, এমন মানে হচ্ছে প্রথম বস্তুটার ভর, M2 মানে হচ্ছে দ্বিতীয় বস্তুটার ভর, আর ডি মানে কি এই বস্তু দুইটার মধ্যাকার দূরত্ব। ঠিক আছে, আর জি মানে হচ্ছে ভাইয়া মহাকর্ষীয় ধ্রুবক। এই জি সম্পর্কে আমাদের একটু জানা লাগবে প্রথমে। জি মানে কি ভাইয়া, মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক জির একটা একক আছে, ওই এককটা কিভাবে আমরা বের করতে পারি দেখো তো। আমরা জানি F = G × M1 M2 ডিভাইড বাই ডি স্কোয়ার বা আর স্কোয়ার যাই বলো তুমি, তাহলে আমরা জি = কি লিখতে পারি, জি = কিন্তু লেখা যায় F ডি স্কোয়ার ডিভাইড বাই M1 M2। জাস্ট আমি জির এই পেশাটাকে সব ওই পেশে নিয়ে নিলাম, তাহলে এইখান থেকে এককটা আমরা বের করে নিয়ে আসতে পারি। এফ এর একক হচ্ছে নিউটন, ডি স্কোয়ার মানে হচ্ছে দূরত্ব স্কোয়ার মানে মিটার স্কোয়ার, ডিভাইড বাই এইটার একক ভরের একক কেজি, আমরা জানি কেজি গুণ কেজি মানে কি কেজি স্কোয়ার, অর্থাৎ কেজি গুণ কেজি মানে কেজি স্কোয়ার। তাহলে এইটার সমান লিখতে পারি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। কি বলছি ভাই, বুঝতে পারছো? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা হচ্ছে কার একক ভাইয়া, মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক। তাহলে জি এর এককটা আমরা কি পাইলাম, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আশা করছি তোমরা জি এর এককটা বুঝতে পারছো। ভাইয়া জি এর কিন্তু আরও একটা একক আছে, ওই এককটাও একটু মনে রাখো, মিটার কিউব পার কেজি পার সেকেন্ড স্কোয়ার। এটাও কিন্তু ভাইয়া জি এর একটা একক। এই দুইটাই হচ্ছে কার একক ভাইয়া, জি এর একক, মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক। এই দুইটা তোমরা অবশ্যই মাথায় রাখবা ভাইয়া। ঠিক আছে, তাহলে জি এর এককটা আমরা বের করা শিখে গেলাম, বা তোমরা তো আর বের করবে না, তোমরা জাস্ট একটু মনে রাখো, কারণ কি একটা এমসিকিউ দেখার সাথে সাথে যদি দেখাই দিতে পারো তুমি, তাহলে তোমার টাইম বেঁচে যাবে। এবার আমরা মহাকর্ষীয় ধ্রুবকের যে তোমার মাত্রা আছে, ঠিক আছে, এই যে মহাকর্ষীয় ধ্রুবকের এককটা তো দেখলাম, এবার মাত্রা নির্ণয় করাটা আমরা একটু শিখবো। ঠিক আছে, তো ভাইয়া আমরা কি পাইছিলাম, আমরা জি = পাইছিলাম এফ ডি স্কোয়ার উপরে এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই M1 M2, এইটা কিন্তু আমরা পাইছিলাম। ঠিক আছে ভাইয়া, এইটা আমরা পাইছিলাম। তাহলে এইখান থেকে আমরা মাত্রাটা কিভাবে বের করে নিয়ে আসতে পারি, দেখো এফ এর একটা মাত্রা আছে, ওইটা আমরা একটু এইখানে সাইডে বের করি। এফ মানে হচ্ছে বল, এফ = কি এম এ, অর্থাৎ এখানে মৌলিক রাশিগুলো দিয়ে মাত্রা গঠন করা হয় তোমরা জানো। এম এর এম, এ মানে কি ভি - ইউ বাই টি মানে কি ভি বাই টি। ঠিক আছে, ভি ডিভাইড বাই টি, ভি মানে কি এস বাই টি, এস মানে কি এল বাই টি, তারপর কি নিচে আছে তোমার ভি বাই টি, এখানেও আছে কি টি, এটা হচ্ছে এর মাত্রা সমীকরণ। তাহলে এম এল পার টি স্কোয়ার, এইটা পাই এফ এর পরিবর্তে। তাহলে আমরা এফ এর পরিবর্তে এম এল পার টি স্কোয়ারটা বসাইতে পারি, গুণ ডি স্কোয়ার বলতে এখানে বোঝায় এল এর উপরে স্কোয়ার। ডি মানে কি দূরত্ব, তো দূরত্বরে মাত্রায় প্রকাশ করা এল দিয়ে, মানে লেন্থের এল, তাহলে এল এর উপরে স্কোয়ার দেওয়া যায়। আর এখানে ভরের একক আমরা জানি মিটার, মানে এম দিয়ে প্রকাশ করা হয়, গুণ এখানেও এম দিয়ে প্রকাশ করা হবে। তাহলে এই এম একটা এম কাটাকাটি গেল, তাহলে কি হয় একটু লক্ষ্য করো তো ভাইয়া, এখানে কিন্তু হয় এল কিউব পার টি স্কোয়ার পার মিটার, অর্থাৎ পার মিটার এল কিউব পার টি স্কোয়ার। এইটা কিন্তু আমার মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা। তাহলে জি এর মাত্রা সমীকরণ, মাত্রা ইকুয়াল টু কত, পার এম এল কিউব পার টি স্কোয়ার। আর জি এর এককটা কী ছিল ভাইয়া, জি এর এককটা কী ছিল, মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিও মাত্রায়। তো জি এর এককটা কী হবে ভাইয়া, জি এর একক ছিল নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এইটি কিন্তু ছিল জি এর একক। আর একটা ছিল কি মিটার কিউব দিয়ে, ওই যে আমি যেটা লিখছিলাম ওইখানে ওইটাও ছিল কিন্তু ভাইয়া, ওই মাত্রাটা আমরা একটু এখানে লিখি।
আর একটা ছিল কি ভাইয়া মিটার কিউব পার কেজি পার সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে জি এর মাত্রা, আর এইটা হচ্ছে কি ভাইয়া জি এর একক। এই দুইটি হচ্ছে জি এর একক, যে কোনো একটা ব্যবহার করা লাগতে পারে বা অপশনে যে কোনো একটা থাকতে পারে, মনে রাখো। ঠিক আছে, তো আমরা কিন্তু এই মহাকর্ষীয় বলের যে তোমরা এখানে আমরা মহাকর্ষ বল পাইলাম এফ সমান জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। এখান থেকে আমরা জানলাম কোনটা আসলে কি, তারপর জি এর বিস্তারিত জেনে নিলাম যে জি এর মাত্রা কি, জি এর একক কি, এগুলো আমি নির্ণয় করে তোমাদের দেখাইলাম। এবার আরেকটু জিনিস আমরা একটু দেখবো এখান থেকে। দেখো তো ভাইয়া, মহাকর্ষীয় বল যেটা আছে তোমার এফ, এই এফটা এম ওয়ান এম টুর সাথে সম্পর্ক কেমন, সমানুপাতিক, অর্থাৎ এফ প্রফেশনাল এম ওয়ান ডট এম টু ভরের গুণফলের সমানুপাতিক। তো আরেকটা ইম্পর্টেন্ট রিলেশন হচ্ছে এফ এর সাথে ডি এর যে রিলেশনটা, এফ এর সাথে ডি এর রিলেশনটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ বর্গের ব্যস্তানুপাতিক। এটা মাথায় রেখো। এখান থেকে আমরা একটা সূত্র বানাইতে পারি না? কীভাবে সূত্র বানাইতে পারি? আমরা লিখতে পারি এফ সমান সমান কে ইন্টু ওয়ান বাই ডি স্কোয়ার। আমরা কিন্তু এইটা লিখতে পারি। তাহলে আমি যদি এবার একটা কাজ করি, উভয় পক্ষে আমি যদি ডি স্কোয়ার দ্বারা গুণ করি, তাহলে কি হয়, এফ ডি স্কোয়ার ইকুয়াল টু কে আসে। তাহলে আমরা বলতে পারি এফ ওয়ান ডি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এফ টু ডি টু স্কোয়ার ইকুয়াল টু ডট 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 দিয়া প্রত্যেক ক্ষেত্রে তুমি রেজাল্ট পাবা কত ভাইয়া, প্রত্যেক ক্ষেত্রে এই মানটা পাবো তুমি কে। তাহলে এইখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা এখান থেকে বলতে পারি, আমরা যদি এইটুক মুছে দিই, তারপর আমরা যদি বলি যে এফ ওয়ান ডি ওয়ান স্কোয়ার, এটা যদি এফ টু ডি টু স্কোয়ার দিয়ে ভাগ করি উভয় পক্ষে, তাহলে কী হয় দেখো তো, এফ টু ডি টু স্কোয়ার ইকুয়াল টু কত, 1 হয়। তাহলে আমরা এই পাশে এফ ওয়ান বাই এফ টু যদি রাখি, এফ ওয়ান বাই এফ টু ইকুয়াল টু এই যে ডি ওয়ান বাই ডি টু এর উপরে হোল স্কোয়ার আছে, মানে প্রত্যেকের উপরে স্কোয়ার আছে, তাহলে ডি ওয়ান স্কোয়ার বাই ডি টু স্কোয়ার ওই পাশে কী হবে, উল্টে যাবে, তাহলে ডি টু স্কোয়ার বাই ডি ওয়ান স্কোয়ার হয়ে যাবে। সুতরাং এইটা হচ্ছে আমাদের একটা কিন্তু ভাইয়া সূত্র। ঠিক আছে, এই সূত্রটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্রটা তোমরা মনে রাখবা। ঠিক আছে, এই সূত্রটা আসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সূত্র। ওকে, এইটা তোমরা আবার এইভাবেও রাখতে পারো যে এফ টু বাই এফ ওয়ান ইকুয়াল টু ডি টু বাই ডি ওয়ান, বা সরি ডি ওয়ান বাই ডি টু। অর্থাৎ তুমি যদি এইখানে আগে 1 রাখো উপরে, তাহলে নিচে রাখতে হবে 2, তাহলে এই পাশে এইটার জাস্ট বিপরীত। তাহলে এই সূত্র আমি এইভাবেও সাজাতে পারি যে এফ টু বাই এফ ওয়ান ইকুয়াল টু ডি ওয়ান বাই ডি টু, এর উপর স্কোয়ার, এর উপর স্কোয়ার, অথবা তুমি হোল স্কোয়ার দিয়ে দিতে পারো। এই সূত্র তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সূত্র দিয়ে আসলে ম্যাথ আসতে পারে। তো কী ধরনের ম্যাথ আসতে পারে, চলো আমরা একটা ম্যাথ দেখে নেই। তো ভাইয়া এই রিলেটেড একটা কোয়েশ্চেন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সূর্য ও পৃথিবীর মধ্যাকার দূরত্ব দ্বিগুণ করা হলে মহাকর্ষ বল কত হবে, এইটা চাইছে এইখানে। তো আমরা একটা সূত্র শিখছিলাম যে এফ প্রফেশনাল 1 বাই ডি স্কোয়ার, অর্থাৎ এখান থেকে তুমি লিখতে পারো এফ টু বাই এফ ওয়ান ইকুয়াল টু ডি ওয়ান বাই ডি টু এর হোল স্কোয়ার। এখানে কী ঘটনা ঘটছে একটু লক্ষ্য করো তো। এফ টু বাই এফ ওয়ান আমরা রাখলাম সমান সমান সূর্য ও পৃথিবীর মধ্যাকার দূরত্ব দ্বিগুণ যদি হয়, অর্থাৎ ডি টু এর মানটা যদি আগে ডি ওয়ানের দ্বিগুণ হয়, তাহলে কি ঘটনা ঘটে একটু লক্ষ্য করো। ডি ওয়ান আগে ছিল, আর ডি টু এর মানটা কি হচ্ছে, দ্বিগুণ হয়েছে। কার দ্বিগুণ, এই যে ডি ওয়ানের দ্বিগুণ। তাহলে এখানে ডি ওয়ান লিখলাম, তার উপর স্কোয়ার দিলাম, তাহলে এফ টু ডিভাইড বাই এফ ওয়ান ইকুয়াল টু আসে আমাদের 1 বাই 2, তার উপরে হোল স্কোয়ার দিলাম, তাহলে এফ টু ডিভাইড বাই এফ ওয়ান ইকুয়াল টু 1 বাই 4। সুতরাং এফ টু সমান সমান আসে এফ ওয়ান ডিভাইড বাই 4, অর্থাৎ 1 বাই 4 এফ ওয়ান, 1 বাই 4 এফ ওয়ান, অর্থাৎ এফ ওয়ানের 4 ভাগের 1 ভাগ হয় কিন্তু মহাকর্ষ বলটা, যদি দূরত্বটা মাঝখানে দ্বিগুণ করা হয়। কি বলছি ভাই, বুঝতে পারছো? এইটা মাথায় রেখো তোমরা। ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রচুর পরিমাণে আসে। ভাইয়েরা, এখানে আরও কয়েকটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে মহাকর্ষ বলের মানটা তো আমরা জানি সমান। এই মহাকর্ষ বলের মানটা কিন্তু আসলে কোনো মাধ্যমের উপরে নির্ভর করে না। অর্থাৎ তুমি যদি দুইটা বস্তুকে বাতাস মাধ্যমে রাখো, তাহলে তাদের আকর্ষণ বলটা যা হবে, তুমি যদি এই দুইটা বস্তুকে পানির ভিতরে চুবিয়ে রাখো, পানির ভিতরে যদি ঢুকিয়ে রাখো, নিমজ্জিত করে রাখো, তাহলেও কিন্তু আকর্ষণ বলের মান একই হবে। অর্থাৎ বাতাসেও যে আকর্ষণ বল হবে দুইটা বস্তুর মধ্যে, মহাকর্ষ বলটা পানির ভিতরে নিলেও কিন্তু ওই একই আকর্ষণ বল থাকবে। অর্থাৎ এই মহাকর্ষ বল কিন্তু মাধ্যমের প্রকৃতির উপরে ডিপেন্ড করে না। আশা করছি তুমি এই কথাটা বুঝতে পারছো। আর আমি কি বলছিলাম, আমি বলছিলাম কিন্তু এই বস্তুটাকে যত বলে টানবে, এই বস্তুটাকে যত বলে আকর্ষণ করবে, এই বস্তুটাও কিন্তু ভাইয়া এই বস্তুটাকে তত বলেই আকর্ষণ করবে। অর্থাৎ এই হচ্ছে সাপোজ একটা পৃথিবীর মানে মাটি, এই মাটির উপরে একটা গাছ আছে, এই গাছের উপরে একটা কি আছে ভাইয়া, আপেল আছে। ঠিক আছে, আপেল আছে।
তো এই আপেলটা এই পৃথিবীটাকে যে বলের নিজের দিকে আকর্ষণ করবে, পৃথিবীটাও কিন্তু ওই আপেলটাকে সেই একই বলে আকর্ষণ করবে। অর্থাৎ এই পৃথিবী আপেলটাকে যে বলে টানবে, আপেলও কিন্তু সেই বলেই টানবে। এটা কোন ক্ষেত্রে ভাইয়া? মহাকর্ষের যে তোমার আকর্ষণ বলটা আছে, ওই আকর্ষণ বলের, ঠিক আছে, আকর্ষণ বলের ক্ষেত্রে। কোন আকর্ষণ বল? মহাকর্ষ যে বলটা আছে আমাদের, ওই আকর্ষণ বলটার ক্ষেত্রে। তুমি আবার ওই অভিকর্ষের সাথে মিলিয়ে ফেলাইও না যে ভাই আপেলটা ছিঁড়ে দিলে তো মাটিতে পড়ে যাবে। হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা পরে অভিকর্ষ বলের প্রভাবে। কিন্তু আমি যদি জাস্ট শুধুমাত্র মহাকর্ষ বলের কল্পনা করি, যে এই আপেলটা আর এই পৃথিবীটার মধ্যে যে মহাকর্ষ বলটা কাজ করতেছে, ওইটা হচ্ছে পরস্পর কেমন ভাইয়া? সমান। অর্থাৎ আপেলও পৃথিবীকে যে বলে টানতেছে, পৃথিবীও আপেলকে সেই বলেই টানতেছে। এটা হচ্ছে মহাকর্ষ বলের ক্ষেত্রে। এমনিতে আপেলটা তো নিচে পড়ে যাবে অভিকর্ষ বলের প্রভাবে বা অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে। ঠিক আছে ভাইয়া, আশা করছি তোমরা এই টপিকটা সুন্দরভাবে বুঝতে পারছো। দ্বিতীয় টপিকটা, এবার আমরা দ্বিতীয় টপিকের আন্ডারে ইউনিভার্সিটিতে আসা কোয়েশ্চেনগুলো খুব ভালোভাবে সলভ করব। প্রথম কোশ্চেনটার দিকে ভাইয়া লক্ষ্য করো, কি বলছে? 1 কেজি ভরের দুইটা বস্তু 1 মিটার দূরে স্থাপন করলে এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান কত হবে? তো ভাইয়া আমরা জানি আকর্ষণ বলের সূত্রটা হচ্ছে F সমান সমান G ইন্টু M1 M2 ডিভাইড বাই ডি স্কোয়ার। ওকে, তাহলে এখানে জি এর মানটা আমরা জানি, এটা মুখস্থ মান 6.673 ইন্টু 10⁻⁻11 ইন্টু বলছে 1 কেজি ভরের দুইটা বস্তু। ভাইয়া 1 কেজি ভরের দুইটা বস্তু বলছে, অর্থাৎ M1 এর ভরও 1 কেজি, M2 এর ভরও 1 কেজি। আমরা বসাই দিলাম মান। তারপরে এখানে আবার বলছে যে 1 মিটার দূরে স্থাপন করলে, অর্থাৎ নিচে ডি এর মান 1, এর উপরে স্কোয়ার দিলে এই যে এই সংখ্যাটাই পাওয়া যায়, 6.673 ইন্টু 10⁻⁻11 এত নিউটন। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে এখানে বি নাম্বারটা। ওকে, বি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। ভাইয়া দ্বিতীয় প্রশ্নটা লক্ষ্য করো। দ্বিতীয় প্রশ্নটায় বলছে কি দেখো তো, বলছে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত? আমি একটু আগে তোমাদের পড়াইছি না মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, বেসিক পার্টের ভিতরে। তো ওইখান থেকে তোমরাই নিজে নিজে বলো যে কোনটা হবে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। ভাইয়া মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা হবে পার এম এল কিউব পার টি স্কোয়ার। এইটাই তো এখানে বের করছিলাম, জি এর মাত্রা সমীকরণ। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আছে এখানে বি নাম্বার আছে। এটারও অ্যান্সার কত ভাইয়া? এটার অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা। ভাইয়া নেক্সট কোশ্চেনটার দিকে লক্ষ্য করো। এখানে কি বলছে? দুটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি একটা কণার ভর পূর্বের দ্বিগুণ, অন্য কণার ভর 3 গুণ হয় এবং একই সাথে তাদের দূরত্ব দ্বিগুণ করা হয়? আমরা জানি মহাকর্ষ যে বল আছে, এই মহাকর্ষ বলের সূত্রটা F সমান সমান জি, এখানে M1 M2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? দেখো জি এর মান তো জি থাকবে, এটা হচ্ছে ধ্রুবক। তাহলে M1 এর মানটা কি করা হয়েছে ভাইয়া? প্রথম বস্তুটার ভরটা কেমন হয়েছে? দ্বিগুণ করা হয়েছে, পূর্বের তুলনায় কি করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে। তাহলে এখানে হবে 2M1। তাহলে আমরা এখানে 2M1 দিয়ে দিলাম, কারণ পূর্বের তুলনায় দ্বিগুণ করা হয়েছে, গুণ। M2 এর ভরটা কি হয়েছে? 3 গুণ করা হয়েছে, তাহলে 3M2 করা হয়েছে, 3M2। ঠিক আছে, 3M2 করা হয়েছে, 3 গুণ করা হয়েছে এবং একই সাথে দূরত্ব দ্বিগুণ করা হয়েছে। দূরত্বটা কী করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ এখানে আসলে ডি এর জায়গায় আমরা কী লিখবো? 2D তার উপরে স্কোয়ার, কারণ কি দূরত্বটা দ্বিগুণ করলে 2D হয়। আগে ছিল ডি, এখন হয়েছে কি 2D। ওকে, তাহলে এখানে জি এর জি রাখলাম আমরা, উপরে গুণ করলে কত হয়? 6, তারপর M1 M2, নিচে 2 এর উপরে স্কোয়ার দিলে কত হচ্ছে? 4D স্কোয়ার। ওকে, তাহলে 6/4 মানে কত ভাই? 6/4 মানে হচ্ছে 3/2। 6/4 মানে কত? কাটাকাটি দিলে 3/2 আসে। তাহলে 3/2টারে আমি এই সাইডে নিয়ে আসলাম আর এই জিনিসটা পাশাপাশি রাখলাম, জি, তারপর এখানে M1 M2 ডিভাইড বাই ডি স্কোয়ার। তাহলে দেখো তো ভাইয়া, এইটার পরিবর্তে আমরা এফ এর সূত্র ফেলাইতে পারি কিনা, এইটার পরিবর্তে এফ লাগতে পারি কিনা। এই 3/2 আছে, আর এইখানে জি M1 M2 বাই ডি স্কোয়ার পরিবর্তে এফ বসাইতে পারি। অর্থাৎ এই মহাকর্ষ বলটা পূর্বের তুলনায় কত গুণ হয়ে গেল? 3/2 গুণ। তো 3/2 মানে কত? 1.5, আর এখানে আছে এফ, অর্থাৎ পূর্বের তুলনায় 1.5 গুণ হয়ে গেল। তাহলে দেখি তো এটা অপশনে আছে কিনা। হ্যাঁ আছে, তাহলে ডি নাম্বারে আছে মহাকর্ষ বলটা কি হয়েছে? পূর্বের তুলনায় 1.5 গুণ হয়ে গেছে, 1.5 গুণ হয়ে গেছে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। তো ভাইয়া নেক্সট প্রশ্নটা একটু লক্ষ্য করো। বলছে গাছের একটি আপেল পৃথিবীকে এফ বলে আকর্ষণ করছে। তাহলে পৃথিবী আপেলকে এফ বলে আকর্ষণ করছে। ঠিক আছে, এখানে কি বলছে ভাইয়া? এখানে দেখো, এই হচ্ছে একটা আপেল গাছ, এই আপেল গাছে একটা আপেল আছে, সাপোজ এখানে একটা আপেল আছে। এই আপেলটা পৃথিবীকে কি বলে আকর্ষণ করতেছে ভাইয়া? এফ বলে আকর্ষণ করতেছে। তাহলে এখানে বলছে পৃথিবী আপেলকে এফ বলে আকর্ষণ করছে, মানে এখানে পৃথিবীর আকর্ষণ বলটা যদি ক্যাপিটাল এফ ধরা হয়, এখানে রিলেশন চাইছে যে এফ ইকুয়াল টু এফ কিনা। হ্যাঁ, এই দুইটা সমান, কারণ কি আমি একটু আগেই বলছি
আপেল যদি পৃথিবীকে এফ বলে আকর্ষণ করে, পৃথিবীও আপেলকে এফ বলেই আকর্ষণ করবে। তো ওই দুইটা বলই হবে কেমন, সমান হবে। তো এই দুইটা বলকে সমান বলছে কত নম্বর অপশনে, বি নাম্বার অপশনে, তাহলে বি নাম্বার হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করছি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নটার দিকে লক্ষ্য করো, বলছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর এসআই একক কোনটি? আমরা জানি জি এর এসআই একক হচ্ছে, এসআই একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা হচ্ছে জি এর এসআই একক, কিন্তু এইটা এই অপশনে দেওয়া নাই। ঠিক আছে, এইটা এই অপশনে দেওয়া নাই। ও এটাও আছে অপশনে দেওয়া, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা কি আছে? না, এটা না, এখানে কিন্তু একটা মাইনাস দেওয়া আছে, তো এইটা কিন্তু অপশনে হবে না। তো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার থাকলে এইটা অ্যান্সার হইতো, কিন্তু আমরা কিন্তু জি এর আরও একটা একক শিখছিলাম। ওই এককটা কী ছিল ভাইয়া? ওই এককটা ছিল মিটার কিউব পার কেজি পার সেকেন্ড স্কোয়ার, মিটার কিউব পার কেজি, মনে করো এটা শিখছিলাম কিনা, মিটার কিউব পার কেজি পার সেকেন্ড স্কোয়ার। এইটাও কিন্তু আমরা ওই দ্বিতীয়টা মানে প্রথমটার পরেই শিখছিলাম যে জি এর এইটাও হইতে পারে একক। ঠিক আছে, তাহলে ভাই এই প্রশ্নটার অ্যান্সার কত হবে? বি নাম্বারটা হবে অ্যান্সার, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা। ভাইয়া এই কোশ্চেনটার দিকে একটু লক্ষ্য করো, বলছে আর দূরত্বে রাখা দুটি ক্ষুদ্র কণার মধ্যে মধ্যাকর্ষীয় আকর্ষণ বল এফ, কণা দুটির মাঝখানে একটি ভারী লোহার পাত রাখা হলে তাদের মধ্যে পরস্পর আকর্ষণ বল কত হবে? এই একটা কণা আছে ক্ষুদ্র কণা, এই আর একটা ক্ষুদ্র কণা আছে, এদের মধ্যে তোমার আর দূরত্ব রাখা আছে। এরা কত দূরত্বে রাখা আছে? আর দূরত্বে রাখা আছে। কণা দুটির মাঝখানে একটা ভারী লোহার পাত রাখা হলে, ভারী যদি একটা লোহার পাত এখানে রাখা হয় তাহলে আকর্ষণ বলের মানটা কী হবে? আগে আকর্ষণ বলের মান ছিল কত? এফ। এই লোহার পাতটা রাখার ফলে আকর্ষণ বলের মানটা কত হবে এটা বের করতে বলছে। তো আমরা জানি মহাকর্ষীয় বলের ক্ষেত্রে বা অভিকর্ষীয় বলের ক্ষেত্রে আসলে তোমার মধ্যে কোনো কিছু দিয়ে যদি তুমি বাধা দাও বা যা দাও তাতে কোনো সমস্যা নাই, তোমার ওই আকর্ষণ বলের মানটা কিন্তু আগেরটার সেমই থাকবে, কারণ কি মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে না মহাকর্ষ বলটা। তাহলে আমার এই বর্তমান আকর্ষণ বলের মানও থাকবে তোমার আগেরটার সেম, অর্থাৎ এফই থাকবে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের, এটাও বি নাম্বারে পাওয়া গেছে, তাহলে এই বি নাম্বার হবে আমাদের কারেক্ট অ্যান্সার। কারণ কি আকর্ষণ বলের পরিবর্তন হবে না, কারণ মহাকর্ষ বলের ক্ষেত্রে মাধ্যমের প্রকৃতির উপরে এটা নির্ভর করে না। তৃতীয় টাইপটি আমাদের অভিকর্ষ বল এবং অভিকর্ষ ত্বরণ সম্পর্কিত। ভাইয়া প্রথমে আমরা জেনে নেই অভিকর্ষ বল কাকে বলে। পৃথিবী এবং অন্য যে কোনো একটা বস্তুর মধ্যাকার আকর্ষণ বলকে কি বলা হয়? অভিকর্ষ বল বলা হয়। কি বলছি? পৃথিবী এবং অন্য যে কোনো একটা বস্তুর মধ্যাকার আকর্ষণ বলকে অভিকর্ষ বল বলা হয়। অন্য বস্তুটা পৃথিবীতে থাকতে পারে বা পৃথিবীর বাইরেও থাকতে পারে, কিন্তু আকর্ষণ বলটা পৃথিবীর সাথে হতে হবে, তাহলে ওইটাকে বলা হয় অভিকর্ষ বল। আর অভিকর্ষ ত্বরণ কাকে বলে? এই অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকেই বলা হয় ভাইয়া অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা অভিকর্ষ বলটা একটু দেখে নেই, যে অভিকর্ষ বল, অভিকর্ষ বল এটাকে মূলত এফ জি দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়াল টু জি, এখানে একটা ভর থাকবে পৃথিবীর ভর, এটা ক্যাপিটাল এমটা হচ্ছে পৃথিবীর ভর, গুণ ছোট এম ডিভাইডেড বাই, ছোট এমটা মানে কি? অন্য যে বস্তুটা নেওয়া হয়েছে পৃথিবীর মানে সাথে আকর্ষণের মধ্যে ওই বস্তুটার ভর, ডিভাইড বাই ডি স্কোয়ার। ডি স্কোয়ার মানে হচ্ছে ভাইয়া দূরত্বের উপর স্কোয়ার, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটা যত দূরত্বে আছে সেই দূরত্বের উপরে স্কোয়ার। ওকে, তাহলে এই অভিকর্ষ বল এফ জি সমান জি ইন্টু এম, এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার, যেখানে ক্যাপিটাল এমটা হচ্ছে কি ভাইয়া? ক্যাপিটাল এমটা হচ্ছে আমার পৃথিবীর ভর, আর ছোট এমটা হচ্ছে যে বস্তুটার সাথে নেওয়া হইতেছে তার ভর, আর ডি মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুটা পর্যন্ত যত দূরত্ব আছে সেই দূরত্বের উপরে স্কোয়ার। আর এরপর যদি এই বস্তুটা পৃথিবীর উপরে থাকে, ঠিক আছে, পৃথিবীর ওপরেই যদি থাকে, তো সেক্ষেত্রে তুমি এফ জি ইকুয়াল টু জি, তারপরে এম এম ডিভাইড বাই আর স্কোয়ার বসাইতে পারো, যেখানে আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ওকে, তো আমরা অভিকর্ষ বলটা পেয়ে গেলাম, অভিকর্ষ বল নির্ণয়ের সূত্রটা আমরা জেনে নিলাম। ঠিক আছে, এবার আমরা অভিকর্ষ ত্বরণ কিভাবে আমরা পেতে পারি সেটা নির্ণয় করব। তো ভাইয়া একটু লক্ষ্য করো, এইটা হচ্ছে আমাদের পৃথিবী। তো মনে রাখবা এই পৃথিবী যে অন্য একটা বস্তুকে টানতেছে এটা অভিকর্ষ বলের কারণে টানতেছে। ঠিক আছে, অভিকর্ষ বলের কারণে টানতেছে, তাহলে কোনো একটা বস্তুর অভিকর্ষ বল আর ওজন বস্তুটার সমান হবে, কারণ কি ওই অভিকর্ষ ত্বরণটা মূলত অভিকর্ষ বল থেকেই আসতেছে। তাহলে আমরা লিখতে পারি যে ডব্লু সমান সমান এম জি, এটা হচ্ছে কোনো একটা বস্তুর ওজন। তো কোনো একটা বস্তুর ওজন আর অভিকর্ষ বলটা কেমন? পরস্পর সমান, অর্থাৎ আমরা এফ জি ইকুয়াল টু লিখতে পারি ডব্লু। তাহলে আমরা যদি এইভাবে একটু ঘুরেই লিখি,
যে ডব্লু ইকুয়াল টু এফ জি, সেক্ষেত্রে আমরা এই ডব্লুর পরিবর্তে বসাইতে পারি এম জি, আর এফ জি এর পরিবর্তে বসাইতে পারি জি ইন্টু ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার অথবা আর স্কোয়ার। তো আমি ডি স্কোয়ারটা বসাইলাম, ঠিক আছে, ওকে। তারপরে আমরা এইখান থেকে এম আর এম কাটাকাটি দিতে পারি, কারণ এই স্মল এম দ্বারা ওই বস্তুটার ভরটাকে বোঝানো হয়। তাহলে জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার লিখতে পারি। তো বস্তুটা যদি পৃথিবীর পৃষ্ঠের ওপরে হয় তো সেক্ষেত্রে জি ইকুয়াল টু লেখা যায় জি এম ডিভাইড বাই আর স্কোয়ার, ওকে। তাহলে এইটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র, যেখানে জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এই ক্যাপিটাল জি যেটা সেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, অর্থাৎ 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তারপরে এই যে ক্যাপিটাল এম এটা হচ্ছে পৃথিবীর ভর, এটা হচ্ছে 6 ইন্টু 10⁻24 কেজি। আর এই যে এইখানে আর যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে, তার উপরে কি স্কোয়ার। আশা করছি ভাইয়া তোমরা এইটুকু বুঝতে পারছো, যেখানে এই যে দুইটা আমি লিখে রাখছি, এই দুইটা হচ্ছে কি, এই দুইটা হচ্ছে অভিকর্ষ বল নির্ণয়ের সূত্র, আর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র, ওকে। তাহলে এই দুইটা টপিক তোমরা বুঝতে পারছো আশা করতেছি আমি। তো ভাইয়া এবারে আমরা দেখব অভিকর্ষ ত্বরণ জি এর মানের পরিবর্তন। আমরা জানি অভিকর্ষ ত্বরণ যেটা আছে এটা আসলে এক এক জায়গায় এক এক রকম হয়। এই যে হওয়ার পিছনে কারণ যেটা আছে এইটা এবার আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব। তো একটু দেখো তো, আমাদের পৃথিবী হচ্ছে এইটা ডিমের মতো, ঠিক আছে, এই হচ্ছে আমাদের পৃথিবী ডিম্বাকৃতির, ওকে। মনে রাখবা এই যে দুই প্রান্তে যে তোমরা এইটা দেখতে পাচ্ছ অঞ্চলটা, এটাকে বলা হয় মেরু অঞ্চল। কি বলা হয় ভাইয়া? মেরু অঞ্চল বলা হয়। আর মাঝ বরাবর যে অঞ্চলটা আছে এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। তাহলে একটু লক্ষ্য করো তো, আমি যদি এখান থেকে একটা রেখা টানি, তারপর আমি বলতে পারি এই যে এইখানের ব্যাসার্ধ হচ্ছে এইটা, এতটুকু হচ্ছে এইখানের ব্যাসার্ধ, অর্থাৎ মেরু অঞ্চলের ব্যাসার্ধ হচ্ছে এই থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে মেরু অঞ্চলের ব্যাসার্ধ। এপাশেও তো একটা মেরু আছে, মেরু অঞ্চল হচ্ছে দুইটা, তো এই পাশে মেরু অঞ্চলের ব্যাসার্ধ সাপোজ এই থেকে এই পর্যন্ত, ওকে। আর বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ কত, এটা একটু লক্ষ্য করো, বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ হচ্ছে এই থেকে একদম এই পর্যন্ত, ওকে। তাহলে এইগুলো হচ্ছে মেরু অঞ্চল, এটাও হচ্ছে কি মেরু, আর এইটাও হচ্ছে আমার মেরু অঞ্চল। দুইটা মেরু, উত্তর মেরু দক্ষিণ মেরু, ঠিক আছে। আর মাঝ বরাবর যে জায়গাটা আছে, যে অঞ্চলটা আছে, এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। তো এবার আমরা একটু দেখব যে কেন মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ হয়, কেন বিষুবীয় অঞ্চলে জি এর মানটা সর্বনিম্ন হয়। তো চলো আমরা দেখে আসি। আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি নির্ণয়ের সূত্র হচ্ছে জি ইকুয়াল টু জি এম ডিভাইড বাই আর স্কোয়ার। যদি বস্তুটা পৃথিবীর পৃষ্ঠে থাকে, তো আমরা তো পৃথিবীর পৃষ্ঠেই আছি, তো জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। আচ্ছা ভাইয়া একটা জিনিস লক্ষ্য করো তো, এইখানে যে আর এর মানটা, এই মেরু অঞ্চলে যে আর এর মানটা, ওই আর এর মানটা কি ছোট নাকি বড়? মেরু অঞ্চলে আর এর মানটা কিন্তু ভাইয়া ছোট, মানে আর এর মানটা কম, ব্যাসার্ধটা কম। তো নিচে একটা সংখ্যা যদি কম হয়, তার উপরে যদি স্কোয়ার দাও, তুমি যাই করো, নিচের সংখ্যাটা যদি কম হয় বা ছোট হয়, তাহলে ভাগফলটা বড় আসে না? হ্যাঁ, ভাগফলটা বড় আসে। তাহলে মেরু অঞ্চলে যেহেতু আর এর মান কম, অর্থাৎ জি এর সূত্রে বসাইলে নিচে কম সংখ্যা দিয়ে ভাগ করা লাগতেছে, তার মানে কি ভাগফলটা বড় আসবে। ভাগফল বড় আসা মানেই কি এই ক্ষেত্রে মেরু অঞ্চলে জি এর মানটা বেশি আসা। তুমি নিচে যত ছোট সংখ্যা দিয়ে ভাগ করবা, ভাগফলটা তত বড় পাবা। তাহলে যেহেতু মেরু অঞ্চলে আমার আর এর মানটা ছোট, সেহেতু আর এর মান ছোট মান দিয়ে ভাগ করি, এই কারণে এই ক্ষেত্রে জি এর মানটা সর্বোচ্চ পাওয়া যায়। তো মেরু অঞ্চলে জি এর মানটা কত ভাইয়া? সুতরাং মেরু অঞ্চলে জি এর মানটা সর্বোচ্চ, এবং এই জি এর মানটা হচ্ছে 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি বলছি ভাই, বুঝতে পারছো? এই মেরুতেও একই কথা। এই হচ্ছে ওর ব্যাসার্ধটা। এবার একটু লক্ষ্য করো তো, যখন আমরা বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে হিসাব করব, তখন তুমি দেখতে পাচ্ছ না এইখানে ব্যাসার্ধ ছিল এতটুক, এখানে ব্যাসার্ধ হয়েছে এতখানি। তো এই ক্ষেত্রে জি এর মানটা কী হবে? মেরু অঞ্চলে তো আমরা দেখলাম, এবার বিষুবীয় অঞ্চলে জি এর মানটা কী হবে? একই সূত্র, জি এম ডিভাইড বাই আর স্কোয়ার। তো একটু লক্ষ্য করো, এই মেরু অঞ্চলের আর এর থেকে বিষুবীয় অঞ্চলের আর এর মানটা বেশি না? হ্যাঁ বেশি। তো বেশি যদি হয়, নিচে যদি তুমি বড় সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে এই ভাগফলটা তত ছোট হবে না? যত বড় সংখ্যা দিয়ে জিনিসটাকে ভাগ করবা, তত ছোট সংখ্যা হতে থাকবে। তার মানে এইটার রেজাল্টটা আমার এইটার তুলনায় কম আসবে, কারণ কি এখানে নিচে বড় সংখ্যা দিয়ে ভাগ করতেছি আমি। তাহলে এইটার মান আসে মোটামুটি 9.78 মিটার পার
সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো তো, তোমরাই বলো কেন মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ, কেন বিষুবীয় অঞ্চলে জি এর মানটা আসলে ছোট বা সর্বনিম্ন। ঠিক আছে, তাহলে এই মেরু অঞ্চলে জি এর মানটা পাওয়া যায় কি ম্যাক্সিমাম, আর বিষুবীয় অঞ্চলে জি এর মানটা কি পাওয়া যায় ভাইয়া মিনিমাম। আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তো এবার আমরা একটু জেনে নিব যে জি এর আদর্শ মান কত। জি এর আদর্শ মানটা একটু মনে রাখো, মুখস্থ রাখো, আসতে পারে পরীক্ষায়। জি এর আদর্শ মান ইকুয়াল টু 9.80665 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে জি এর আদর্শ মান। তো আমরা জি এর মানটাকে সবসময় 9.8 ধরে নেই, এটা তোমরা জানো। তো ভাইয়া এই যে আমি বুঝাইলাম ততটুকু কি তুমি বুঝতে পারছো? আশা করি তুমি অবশ্যই বুঝতে পারছো। এবারে আমরা পৃথিবীর পৃষ্ঠে, পৃথিবী থেকে এইচ উচ্চতায় এবং পৃথিবী থেকে এইচ গভীরতায় জি এর মানটা কেমন হয় এইটা আমরা দেখব। তো ভাইয়া প্রথমে আসি পৃথিবীর পৃষ্ঠে জি এর মানের ক্ষেত্রে, মানে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মান হবে জি ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার, যে জায়গায় জি মানে হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক, এম মানে পৃথিবীর ভর, আর মানে কি পৃথিবীর ব্যাসার্ধ। এই সূত্রে বসাই দিলেই পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান পাওয়া যায়। ঠিক আছে ভাইয়া? তো এবার আমি একটা জিনিস একটু লক্ষ্য করব, যে এখানে যে এম আছে না, এমটা তো আসলে আমার নাও দেওয়া থাকতে পারে বা এম এর পরিবর্তন চাইতে পারে। তো সেক্ষেত্রে তুমি একটু লক্ষ্য করো, আমরা জানি এম ইকুয়াল টু কি রো ভি। এই সূত্রটা না জানলে একটু জেনে নাও। কোনো একটা বস্তুর ঘনত্ব আর আয়তন থেকে কিন্তু বস্তুর ভরটা বের করা যায়। এম ইকুয়াল টু কি রো ভি। তো রো মানে হচ্ছে আমার ঘনত্ব, আর ভি মানে হচ্ছে কি আয়তন। তো ঘনত্বের জায়গায় ঘনত্ব রাখলাম, আর ভি এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি, ভি মানে হচ্ছে পৃথিবীর আয়তন। পৃথিবী কেমন? গোলকের মতো। তাহলে গোলকের আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউব। ঠিক আছে, 4/3 পাই আর কিউব। এইটা হচ্ছে যে কোনো একটা গোলকের ক্ষেত্রে আয়তনের সূত্র। ওকে, আশা করছি তোমরা ভাইয়া এটা বুঝতে পারছো। এবার আমরা চাইলে কিন্তু এইখান থেকে আরেকটা সূত্র দাঁড় করাইতে পারি, অর্থাৎ জি ইকুয়াল টু কি বসাইতে পারি আমরা, জি এর জায়গায় জি রাখলাম আমরা। ঠিক আছে, জি এখানে থাকলো গুণ, আমরা এম এর পরিবর্তে কি বসাইতে পারি ভাইয়া, এম এর পরিবর্তে বসাইতে পারি এই যে এই মানটা রো ইন্টু 4/3 পাই আর কিউব। আর নিচে ছিল কি আর স্কোয়ার ছিল, তাহলে গুণ দিয়ে আমি 1/r² নিচে দিয়ে দিলাম, মানে নিচে r² যে আছে ওইটার জন্য আমি 1/r² দিলাম, যেহেতু আমি নিচে টান দিয়ে তারপর r² দেইনি। তো সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, এখন তুমি কাটাকাটি করতে পারো। এই নিচে আছে r², উপরে আছে কি আর কিউব। তো সেক্ষেত্রে শুধুমাত্র কাটাকাটি গিয়ে একটা আর অবশিষ্ট থাকবে উপরে। তাহলে আমরা এইখান থেকে জি এর ফর্মুলাটা বলতে পারি, এখান থেকে বলা যায় পাই, তারপরে রো, পাই রো, তারপরে জি, তারপরে আর, তার সাথে একটা কী আছে ভাইয়া 4/3 আছে, অর্থাৎ 4/3 পাই রো জি আর। এটাও কিন্তু জি এর একটা আমার সূত্র। এইটা মাথায় রেখো তোমরা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা ওটা হচ্ছে কি, একটু লক্ষ্য করো, যখন এম এর মানটা ধ্রুবক হবে, ঠিক আছে, যখন এম এর মানটা ধ্রুবক হবে তখন জি এর সাথে আর এর সম্পর্ক কেমন, জি প্রপোর্শনাল 1/r², অর্থাৎ আমার অভিকর্ষ ত্বরণটা এই ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ ওই তোমার ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। যখন কি, যখন এম ধ্রুবক, যখন এম মানে পৃথিবীর ভরটা ধ্রুবক। আবার এই সূত্রের দিকে একটু তাকাই দেখো তো ভাইয়া, এই সূত্রের দিকে তাকাইলে তুমি বলতে পারো, যদি এই ক্ষেত্রে আমার ঘনত্বটা ধ্রুবক হয় তাহলে আমরা লিখতে পারি জি সমানুপাতিক আর, যখন রো ধ্রুবক। তো তোমাদের কোশ্চেনে কিন্তু আসতে পারে এইভাবে একটা সূত্র দিয়ে, বা বলতে পারে যে অভিকর্ষ ত্বরণের সাথে ব্যাসার্ধের সম্পর্ক কেমন যখন ভরটা ধ্রুবক, অথবা বলতে পারে অভিকর্ষ ত্বরণের সাথে পৃথিবীর ব্যাসার্ধ আর এর সম্পর্ক নিচের কোনটি, যখন ঘনত্ব ধ্রুবক। তো দুই ক্ষেত্রে কিন্তু দুইটা অ্যান্সার হবে, এক জায়গায় হবে ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, আর এক জায়গায় হবে কি ভাইয়া সমানুপাতিক, ব্যাসার্ধের সমানুপাতিক আর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। তো কোন ক্ষেত্রে কোনটা হবে আমি কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিছি, আশা করছি তোমরা বুঝতে পারছো।
এবারে আমরা দেখব যে পৃথিবী থেকে এইচ পরিমাণ উচ্চতায় কোনো একটা বস্তু যদি নেওয়া হয় বা ওইখানে ওই এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মানটা আসলে কেমন হবে। তো দেখো জি ইকুয়াল টু ওই ক্ষেত্রে লেখা যায় জি ইন্টু আর বাই আর প্লাস এইচের হোল স্কোয়ার। কি বলছি ভাইয়া, এখানে তুমি জি প্রাইম দিতে পারো বা জি এইচ দিতে পারো। জি প্রাইম ইকুয়াল টু মানে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম ইকুয়াল টু আগের জি মানে পৃষ্ঠে যে জি এর মানটা আছে ওই জি ইন্টু আর বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। এইটা দিলে তুমি আসলে ওই এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মানটা পেয়ে যাবা, যেখানে জি প্রাইম হচ্ছে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, আর এই জি মানে হচ্ছে ওই যে আগের পৃষ্ঠে জি মানে 9.8, আর এই ক্ষেত্রে আর এর মানটা হচ্ছে মানে আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এইচ মানে হচ্ছে তুমি কত কিলোমিটার বা কত মিটার উচ্চতায় নেছো। ঠিক আছে, এই ক্ষেত্রে সূত্র হচ্ছে কিন্তু ভাইয়া এইটা। তো ভাইয়া এবারে আমরা একটা শর্টকাট জানবো। এই শর্টকাটটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাকে কোশ্চেনে এইভাবে চাইতে পারে যে পৃথিবী থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে এত। ঠিক আছে, মানে একটা মান দিয়ে দিতে পারে, বলতে পারে এইভাবে যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সেইটা তুমি শর্টকাটের মাধ্যমে কিভাবে নির্ণয় করবে একটু লক্ষ্য করো। তুমি এইভাবে নির্ণয় করতে পারো, এইচ ইকুয়াল টু তুমি এইখানে একটা রুট দিবা। ঠিক আছে, রুট দিয়ে এইখানে লিখবা বড় জি। ঠিক আছে, বড় জি ডিভাইড বাই কি ছোট জি, ছোট জি এর মান মাইনাস 1। কি বলছি ভাই, বুঝতে পারছো? এইটা তুমি দিয়ে দেবা, আর সাথে তুমি কি করবা, সাথে অবশ্যই একটা ওই পৃথিবীর ব্যাসার্ধটা গুণ করে দিবা। আশা করছি ভাইয়া তুমি বুঝতে পারছো এইটা। তো জাস্ট শর্টকাট একটু এইভাবে মনে রাখো, যদি আমাকে কখনো বলে যে পৃথিবী থেকে এত উচ্চতায়, বা ওইভাবে না বলে এইভাবে বলতে পারে যে পৃথিবী থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যাই বলুক, বলে দেবে যে কত উচ্চতায় জি এর মান হচ্ছে এত। অথবা এইভাবে বলতে পারে যে পৃথিবী থেকে এত উচ্চতায় যে জি এর মান এত হইলে উচ্চতারা কত, অর্থাৎ তোমার উচ্চতারাও বের করতে বলতে পারে, আবার তোমার কিন্তু এইখান থেকে যে এত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত ওইটাও বের করতে বলতে পারে। তো দুই ক্ষেত্রেই কিন্তু এই একটা মাত্র শর্টকাট শিখলেই তুমি অ্যান্সার করে আসতে পারবা। এইচ ইকুয়াল টু কি রুট ওভার বড় জি ডিভাইড বাই ছোট জি। এখন ছোট জি কোথায় পাওয়া যাবে, ছোট জিটা কিন্তু পাওয়া যাবে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বা ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে। তো দুই ক্ষেত্রে কিন্তু জি এর মানটা কেমন হবে ভাইয়া, কমতে থাকবে। ঠিক আছে, তো যদি কমতে থাকে তাহলে ওই উচ্চতায় বা গভীরতার জিটা হবে কি ভাইয়া, এই যে ছোট জি -1 ইন্টু কি পৃথিবীর ব্যাসার্ধ আর। এই সূত্রটা বা এই শর্টকাটটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। অর্থাৎ এইটা যদি আমি একটু ভালোভাবে লিখতে চাই তোমাদের বোঝানোর জন্য, এইচ ইকুয়াল টু লেখা যায়, দাঁড়াও মার্কাটা চেঞ্জ করে নিচ্ছি। তো ভাইয়া দেখো বড় জি আর ছোট জি বলতে কি বুঝাইছি আমি, এইচ ইকুয়াল টু তুমি কি করবা, একটা রুট দিবা, রুট দেওয়ার পরে উপরে থাকবে জি এর মানটা, মানে ভূপৃষ্ঠে যে জি এর মানটা আছে ওইটা হচ্ছে বড় জি, আর নিচে দেবা কি ওই যে উচ্চতার যে জি এর মানটা দেওয়া থাকবে তোমার, এত উচ্চতায় জি এর মান হচ্ছে এত, ওই মানটা ছোট পাবে, তো ওই ছোট দেবা নিচে, এখান থেকে -1 করবা, তার সাথে গুণ দেবা কি পৃথিবীর ব্যাসার্ধ আর এর মানটা, তাহলে যেটা পাওয়া যাবে ওইটাই আসলে এইটার শর্টকাটটা। তো খুব ভালোভাবে মনে রাখবে, এটা হচ্ছে এইচ উচ্চতার ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে আমরা এইচ গভীরতার জন্য দেখব। ভাইয়া এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ ডিভাইড বাই আর। কি বলছি ভাইয়া, এইচ গভীরতায় অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এত গভীরতা এভাবে দেওয়া থাকবে। তোমাকে যদি গভীরতায় অভিকর্ষ ত্বরণের মানটা চায়, সেক্ষেত্রে ওই গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান জি প্রাইম ইকুয়াল টু হবে জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর, যেখানে এই জি মানে হচ্ছে ভূপৃষ্ঠের যে অভিকর্ষ ত্বরণ 9.8, ওইটা 1 মাইনাস এইচ মানে হচ্ছে কত গভীরে নিতেছো তুমি ওই গভীরতাটা, আর আর মানে কি ভাইয়া, আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তো তোমাকে কিন্তু এইখান থেকেও সেম একটা কোশ্চেন করতে পারে যে ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান এত, মানে একটা মান বলে দেবে। তো ওই ক্ষেত্রে তোমার আর একটা শর্টকাট একটু জানা লাগবে, এইচ ইকুয়াল টু 1 মাইনাস ছোট জি ডিভাইড বাই বড় জি ইন্টু আর, অর্থাৎ ওই গভীরতাটা এইচ ইকুয়াল টু 1 মাইনাস ছোট জি এর মান ডিভাইড বাই বড় জি এর মান ইন্টু আর। কি বলছি ভাই, বুঝতে পারছো?
যদি ওইখান থেকে তোমার গভীরতাটা বের করতে বলে তাহলে তুমি কীভাবে বের করবা, 1 মাইনাস ছোট জি এর মান ডিভাইড বাই বড় জি এর মান ইন্টু আর, অর্থাৎ এটা দ্বারা বোঝায় এইটা যে এই সিকল টু ওই গভীরতাটা হবে 1 মাইনাস জি প্রাইম। জি প্রাইম মানে কি, ওই যে গভীরতায় জি, ওইটি মানটা কেমন হবে, কম হবে। আমরা জানি জি এর সর্বোচ্চ মান হচ্ছে ভূপৃষ্ঠে বা পৃথিবীর পৃষ্ঠে, তো যদি নিচে যাও বা উপরে যাও মানটা কি হবে, ভূপৃষ্ঠের তুলনায় কমবে। তাহলে ছোট জিটা থাকবে কোথায়, এই ক্ষেত্রে জি প্রাইমটা থাকবে উপরে, আর বড় যে জি এর মানটা আছে বা ভূপৃষ্ঠের জি এর মানটা 9.8, এটা থাকবে কি ভাই, এটা থাকবে নিচে। এর সাথে গুণ হবে পৃথিবীর ব্যাসার্ধটা। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এই যে শর্টকাট, এইটা অবশ্যই মাথায় রাখবা, এই শর্টকাটটাও অবশ্যই মাথায় রাখবা। এইটা যদি মাথায় রাখতে পারো তুমি ডিরেক্টলি একদম বড় একটা কোশ্চেন অ্যান্সার করে আসতে পারবা। ঠিক আছে ভাইয়া, এবারে আমরা জানবো ল্যামডা ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ। ভাইয়া মনে রাখবা, পৃথিবীর আহ্নিক গতির জন্য কিন্তু এই অভিকর্ষ ত্বরণের মানটা তারতম্য হয়। তো ল্যামডা ডিগ্রি অক্ষাংশের জন্য অভিকর্ষ ত্বরণের মান জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। ঠিক আছে, যে জায়গায় ওমেগা মানে হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ, পৃথিবী তো একটা বেগ নিয়ে ঘুরতেছে সূর্যের চারদিকে, তো পৃথিবীর একটা কৌণিক বেগ আছে, ওই কৌণিক বেগটা হচ্ছে তোমার ওমেগা। ঠিক আছে, তাহলে জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করে দেখো ভাইয়া। মনে রাখবা মেরু অঞ্চলে, ঠিক আছে, মেরু অঞ্চলের জন্য তোমার এই যে ল্যামডার যে ভ্যালুটা, ঠিক আছে, ল্যামডা ইকুয়াল টু কত ডিগ্রি, মেরু অঞ্চলের জন্য ল্যামডা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে মেরু অঞ্চলের জন্য অভিকর্ষ ত্বরণের মান কত হবে, জি অফ মেরু, মানে মেরু অঞ্চলের জন্য অভিকর্ষ ত্বরণ ইকুয়াল টু কী হবে, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার, ল্যামডার ভ্যালু কত বসাবো আমি, 90 বসাবো। তাহলে জি অফ মেরু ইকুয়াল টু কত পাওয়া যায়, জি পাওয়া যায়। কারণ কি, এই যে কস 90 মানে কত, কস 90 মানে হচ্ছে ভাইয়া 0 ডিগ্রি, তাহলে জিরোর সাথে ওমেগা স্কোয়ার গুণ করলে তো এই টোটালটা কী হয়ে যায়, 0 হয়ে যায়। অর্থাৎ জি মেরু ইকুয়াল টু জি পাওয়া যায়, অর্থাৎ জি থেকে কিছুই বাকি মানে বিয়োগ যায় না, অর্থাৎ মেরু অঞ্চলে এই কারণে জি এর মানটা সর্বোচ্চ। আর বিষুবীয় অঞ্চলের জন্য একটু লক্ষ্য করো, বিষুবীয় অঞ্চলের জন্য জি অফ বিষুব, এই বিষুবীয় অঞ্চলের জন্য মানটা কেমন হবে, এই জি থেকে বিয়োগ যাবে কি ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার, ল্যামডার ভ্যালুটা আমি কত বসাবো ভাইয়া, মনে রাখবা বিষুবীয় অঞ্চলের জন্য ল্যামডার মান হচ্ছে 0 ডিগ্রি। ভাইয়া বিষুবীয় অঞ্চলের জন্য ল্যামডার মান কত, 0 ডিগ্রি। তাহলে তুমি এইখানে বসাবা 0 ডিগ্রি, কস স্কোয়ার 0 ডিগ্রি। তো সেক্ষেত্রে তুমি কি মান পাও একটু লক্ষ্য করো তো, জি মাইনাস, এই জি হচ্ছে তোমার সাধারণ যে অভিকর্ষ ত্বরণ ওইটা থেকে বিয়োগ যাবে কি ওমেগা স্কোয়ার আর কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, 1-এর উপর স্কোয়ার দিলে 1ই হয়। তাহলে বিষুবীয় অঞ্চলের জন্য জি, বিষুবীয় অঞ্চলের জন্য কিন্তু এই মানটা পাওয়া যায় ডাইরেক্ট, কিন্তু তোমাদের আসলে কোশ্চেনে এসে যেতে পারে যে বিষুবীয় অঞ্চলের জন্য অভিকর্ষ ত্বরণের মান কোনটি, ডাইরেক্ট কিন্তু এইটা অপশনে থাকতে পারে। আবার বলতে পারে মেরু অঞ্চলের জন্য অভিকর্ষ ত্বরণের মান কত, এখানে কিন্তু জি হবে, এখানে কিন্তু এইটা হবে না। কেন হবে না আমি খুব ভালোভাবে ব্যাখ্যা করছি ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটি একটু খেয়াল দিও। আর এগুলো মনে রাখো যে মেরু অঞ্চলের জন্য ল্যামডার মান হচ্ছে 90 ডিগ্রি, আর বিষুবীয় অঞ্চলের জন্য ল্যামডার মান হচ্ছে 0 ডিগ্রি। এবার তোমাকে যদি বলে 45 ডিগ্রি অক্ষাংশ অভিকর্ষ ত্বরণ কত, তাহলে তুমি ল্যামডার পরিবর্তে বসাবা কত, 45 ডিগ্রি। কত বসাবা, 45 ডিগ্রি বসাবা। কস 45-এর মান হচ্ছে 1/√2, তার উপরে স্কোয়ার দিলে আসে নিচে আসবে √2 এর উপর স্কোয়ার দিলে আসবে 2, অর্থাৎ ওমেগা স্কোয়ার আর ডিভাইড বাই 2, কিন্তু এই ক্ষেত্রে রেজাল্ট পাবা জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ডিভাইড বাই 2। ঠিক আছে, তো যে কোনো অক্ষাংশে যদি তোমার জি এর মানটা চায় সেক্ষেত্রে এই সূত্রে বসাই দিয়ে এইভাবে করে ফেলতে পারবা। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মেরু অঞ্চল আর বিষুবীয় অঞ্চল, আর চাইলে 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে চাইতে পারে। আশা করছি ভাইয়া তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। প্রথম প্রশ্নটা লক্ষ্য করো, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ 3 গুণ করা হলে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত হবে। ঠিক আছে, এটা বের করতে বলছে। আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি এর সূত্র হচ্ছে জি সমান সমান জিএম ডিভাইড বাই আর স্কোয়ার, জিএম ডিভাইড বাই আর স্কোয়ার। ওকে, তাহলে এখানে কি বলছে ভাইয়া, বলছে ভর ব্যাসার্ধ 3 গুণ করা হয়েছে। এখন নতুন যে জি প্রাইমটা হবে ওই ক্ষেত্রে কি হয়েছে, ভর এবং ব্যাসার্ধ কেমন করা হয়েছে ভাইয়া, 3 গুণ করা হয়েছে। তাহলে জি এর জায়গায় জি বসাইলাম, আমরা এম এর জায়গায় কত বসাবো ভাইয়া, 3m বসাবো, কারণ হচ্ছে আমার এই ভরটাকে 3 গুণ করা হয়েছে। আর আর মানে কি, ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে এইটাকেও 3 গুণ করা হয়েছে, দুইটাকেই 3 গুণ করা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে তুমি
3r দিবা, তার উপরে দিবা কি স্কোয়ার। ওকে, তাহলে দেখো তো জি প্রাইম সমান সমান কি আসে, মানে নতুন যে জি প্রাইম জি, আর এখানে 3m, মানে এই জায়গায় 3 বের করে নিয়ে আসলাম আর এখানে m দিয়ে দিলাম, তারপর এখানে আসে 9r স্কোয়ার। ওকে, তাহলে এই যে সংখ্যা দুটোর দিকে লক্ষ্য করো, উপরে 3 আছে নিচে 9 আছে, তাহলে কাটাকাটি দিলে 1/3 থাকে, আর সাইডে থাকে কি gm ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে 1/3 জায়গায় 1/3 রাখো, গুণ দাও, জিএম বাই আর স্কোয়ারের পরিবর্তে তুমি এই জি বসাইতে পারো, এই জিএম বাই আর স্কোয়ারের পরিবর্তে এই জি বসানো যায়, তাহলে এখানে তুমি জি বসাই দাও, তাহলে কত আসে 1/3 জি বা জি/3 যেটাই বলো তোমার। এখানে কিন্তু অপশনে, ওই যে অপশনে দেওয়া আছে বি নাম্বারটা 1/3 জি, এইটি অপশনে দেওয়া আছে, তো এইটি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। খুবই সহজ ভাইয়া, এইভাবে সলভ করবা। তো ভাইয়া পরের প্রশ্নটা একটু লক্ষ্য করো, বলছে পৃথিবীর ব্যাসার্ধ আর হলে পৃথিবী পৃষ্ঠ হতে কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/3 হবে। এইটা তোমার কোশ্চেনে দিয়েছে, অর্থাৎ গভীরতাটা বের করতে বলছে। তো তোমাকে আমি একটা শর্টকাট শিখাইছিলাম, মনে আছে? ওই যে মানে দুইটা দেওয়া থাকবে, দুইটা অভিকর্ষ ত্বরণ দেওয়া থাকবে, একটা বড় একটা ছোট, সেখান থেকে বলবে কত উচ্চতায় বা কত গভীরতায়, দুইটা শর্টকাট শিখিয়েছিলাম। তো এখানে গভীরতার শর্টকাটটা তুমি অ্যাপ্লাই করবা, এখানে লিখতে পারো এইচ ইকুয়াল টু 1 মাইনাস, এইখানে তোমার কি ছিল মনে করো, ছোট যে জি এর মানটা থাকবে সেটা হবে উপরে, অর্থাৎ জি প্রাইম যেইটা, কারণ কি ভিতরে নিলে বা উপরে নিলে জি এর মানটা ছোট হয়, তাহলে এইচ ইকুয়াল টু 1 মাইনাস জি প্রাইম বাই জি ইন্টু আর। তো এখানে তুমি বসাই দাও, তোমাকে কি বলছে, এখানে বলছে 1/3 হবে, অভিকর্ষ ত্বরণের মানটা কেমন হবে ভাইয়া, 1/3 হবে কোন উচ্চতায়, তো সেই উচ্চতা এইচ ইকুয়াল টু 1 মাইনাস ছোট জি ডিভাইড বাই বড় জি, মানে জি প্রাইম বাই জি। তাহলে এখানে তুমি ক্যালকুলেশন যদি করো 1 মাইনাস জি প্রাইমের পরিবর্তে 1/3, মানে জি এর 1/3, মানে 1/3 জি লেখা যায় এখানে, 1/3 জি, আর নিচে আছে জি, তার সাথে গুণকারে থাকবে কে, আর গুণকারে থাকবে, তাহলে 1 মাইনাস জি জি কাটাকাটি দেওয়া যায়, তাহলে 1/3 থাকে এখানে, আর এখানে থাকে কি আর, তাহলে নিচে লসাগু 3, অন 3 এর ভিতরে 3 যায়, মানে 3 অক্ষে 3 মাইনাস 3, 3 এর ভিতরে একবার যায়, এক অক্ষে 1, 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, আর এখানে কি আছে আর আছে, অর্থাৎ 2/3 আর। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো এটা কিন্তু অপশনের এ নাম্বারে আছে, অর্থাৎ এ নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভাইয়া কত সহজ দেখো তো, এই শর্টকাটগুলো শিখতে হবে তোমাকে, ঠিক আছে? এই প্রশ্নটা লক্ষ্য করো, কি বলছে, একটা গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয় যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের দ্বিগুণ হলে ওই গ্রহের পৃষ্ঠে জি এর মান হবে ভূপৃষ্ঠে জি এর মানের কত গুণ, এটা বের করতে বলছে। তাহলে আমরা বেসিক সূত্রটা জানি, জি সমান সমান জিএম ডিভাইড বাই আর স্কোয়ার, জিএম ডিভাইড বাই আর স্কোয়ার, এইটা আমরা জানি। তো এখানে কি বলছে একটু লক্ষ্য করো তো, যে বলছে ভর এবং ব্যাসার্ধ উভয়ই পৃথিবীর ভর ও ব্যাসার্ধের দ্বিগুণ, ঠিক আছে, দ্বিগুণ বলছে। তাহলে এই যে ওই গ্রহতে অভিকর্ষ ত্বরণের মান জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 2m, কারণ কি দ্বিগুণ বলছে, আর এখানে আর এর মানটাও কত 2, আর তার উপরে স্কোয়ার দাও, সমান সমান দিয়ে কি লেখা যায়, সমান সমান দিয়ে লেখা যায় 2gm ডিভাইড বাই 4 আর স্কোয়ার। এবার একটু লক্ষ্য করো তো ভাইয়া, এই যে 2/4 মানে কত 1/2 ইন্টু তোমার এই যে জিএম বাই আর স্কোয়ারের পরিবর্তে কিন্তু জি বসানো যায়, এই যে জিএম বাই আর স্কোয়ারের পরিবর্তে কত বসানো যায়, জি বসানো যায়, এই যে এইখান থেকে জিটা এনে এখানে বসাই দেওয়া যায়, তাহলে কত হয় 1/2 জি, মানে 0.5 জি বা হাফ জি বা জি/2, যা বলো তোমার অপশনে কি আছে ওইটার সাথে মিলিয়ে নিবা। অপশনে আছে কিন্তু আমার এই যে অর্ধেক আছে অপশনে, তাহলে এই যে ভূপৃষ্ঠের জি এর মান হচ্ছে, মানে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে জি, আর তোমার এই যে এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ, ওই গ্রহটায় অভিকর্ষ ত্বরণের মান কি, এই জি এর অর্ধেক হাফ অফ জি, বা এখানে লেখা যায় জি ডিভাইড বাই 2, অর্থাৎ জি এর অর্ধেক। তাহলে এটার কারেক্ট অ্যান্সার কত, এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা। ওকে, তাহলে বি নাম্বার হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তো ভাইয়েরা এই প্রশ্নটা একটু লক্ষ্য করো, এখানে বলছে পৃথিবীর ব্যাসার্ধ আর হলে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের অর্ধেক হবে, অর্থাৎ কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান জি এর অর্ধেক হবে, মানে জি/2 হবে, এইটা বের করতে বলছে। তাহলে আমরা একটা শর্টকাট শিখছিলাম না, ওই যে একটা এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ এত হলে এইচ গভীরতাটা আসলে কত, এবং উচ্চতার ক্ষেত্রেও এইচ এর মানটা আমরা ডাইরেক্ট শর্টকাট দিয়ে শিখছিলাম। কীভাবে শিখছিলাম লক্ষ্য করো, এইচ ইকুয়াল টু কী ছিল মনে করো তোমরা, এইচ ইকুয়াল টু ছিল রুট ওভার বড় জি ডিভাইড বাই ছোট জি মাইনাস 1 ইন্টু আর, রুট ওভার বড় জি মানে পৃষ্ঠে যে জি এর মান, বড় জি ডিভাইড বাই ছোট জি মাইনাস 1 ইন্টু আর। তো সেক্ষেত্রে তুমি দেখো এখানে বলছে, তো এটার এভাবে লেখা যায়, রুট ওভার দিয়া বড় জি মানে হচ্ছে তোমার জি, আর ছোট জি মানে হচ্ছে জি প্রাইম, বা এই উচ্চতায় জি এর মানটা,
-1, এখানে তার সাথে গুণ হবে কি আর গুণ হবে, তো √g মানে হচ্ছে g, এবং এখানে জি এর মানে জি প্রাইমের কন্ডিশনটা কি দেওয়া আছে, জি এর অর্ধেক বলছে এখানে, ত্বরণের মানের অর্ধেক হবে, তাহলে এখানে g/2 বসাইতে হবে, তোমার g/2 বসাইতে হবে, -1 × r। এখানে কেন g/2 বসেছি, কারণ বলছে এই যে নতুন যে জি প্রাইম যেটা আর কি, নতুন যে অভিকর্ষ ত্বরণ সেটা হবে কি আগের তুলনায় অর্ধেক, এই কারণে এইটার সমান বসাইছি, আগেরটার অর্ধেক বসাইছি। তো এখানে ক্যালকুলেশন করলে কী হয় লক্ষ্য করো, এখান থেকে জি আর জি কাটাকাটি দেওয়া যায়, নিচে থাকে 1/2, এটার উল্টোই দিলে আসে 2 -1, এখানে আর গুণকারে থাকবে। তো তোমরা মনে রাখবা √2 মানে হচ্ছে 1.41, ঠিক আছে, 1.41 এই টাইপের। তো এইটা একটু মুখস্থ রাখা লাগবে যে √2 এর মান কত, গুরুত্বপূর্ণ হাতে ক্যালকুলেশন করার জন্য। তো এইটা থেকে -1 যাবে, তার সাথে আর গুণ হবে, অর্থাৎ 1.41 থেকে যদি 1 বিয়োগ যায় তাহলে থাকে 0.41, তার সাথে আর গুণ হলে আর থাকে। দেখো তো এইটা অপশনে আছে কিনা, এইটা অপশনে আছে কিনা দেখো, হ্যাঁ এইটা কিন্তু অপশনে আছে, এটা হচ্ছে এ নাম্বার অপশনে আছে, তাহলে এ নাম্বার হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার। এই কোয়েশ্চেনটা লক্ষ্য করো, এখানে বলছে পৃথিবীকে সংকুচিত করে এর ব্যাসার্ধ অর্ধেক করা হলে অভিকর্ষ ত্বরণের মান কত, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধটাকে অর্ধেক করা হলে অভিকর্ষ ত্বরণের মানটা কেমন হবে এটা বের করতে বলছে। আমরা জানি স্বাভাবিক অবস্থায় অভিকর্ষ ত্বরণের মান g = gm/r², এটা আমরা জানি। তো সংকুচিত করে অর্ধেক যদি করা হয়, অর্থাৎ আর এর ভ্যালুটা যদি r/2 করা হয়, তাহলে কি হয়, নতুন জি এর মান সেটা একটু লক্ষ্য করো। তাহলে আমরা জানি এক্ষেত্রে সূত্র আমরা ফালাবো এইভাবে, gm/, এখানে পরিবর্তন কার করা হয়েছে, ব্যাসার্ধের পরিবর্তন করা হয়েছে, ভরের কিন্তু পরিবর্তন করা হয় নাই। তো সেক্ষেত্রে তুমি এখানে লিখবা 2r তার উপরে হোল স্কোয়ার, 2r এর উপরে হোল স্কোয়ার, সরি 2r না, কারণ কি অর্ধেক করা হয়েছে, এটা তো দ্বিগুণ হয়ে গেল, তো অর্ধেক করলে নিচে 2 দিয়ে ভাগ করবা, r/2 তার উপরে স্কোয়ার। তো সেক্ষেত্রে g' আসে gm/r²/4। তো এবার তুমি যদি একটু সাজাও এইভাবে যে g' gm/r² রাখলা, এই 4টারে একটু করলা, এই পাশে নিয়ে আসলা, সেক্ষেত্রে কেমন হয় একটু লক্ষ্য করো তো। এখানে আছে gm/r², এটা রাখলাম আমরা, আর এই জায়গায় মেনলি আছে কি 1/4, ঠিক আছে, 1/4, এটা যদি উপরে নাও তাহলে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে, এখানে এখানে কী হয়ে যাবে ভাইয়া, 4 হয়ে যাবে, এই 1/4টা উপরে এসে 4 হয়ে গেছে। তো যাই হোক, 4-এর 4 গুণ gm/r² মানে কি জি, কারণ কি এই যে gm/r² মানে জি, এটা আমরা আগেই জানি। তো সুতরাং g' আসে 4g। তো দেখো তো মানে কি এইটা আছে নাকি ডাইরেক্ট ভ্যালু দেওয়া আছে, ডাইরেক্ট ভ্যালু দিয়ে দিছে। তো এখানে কোনো সমস্যা নাই, 4-এর 4 বসাও, জি এর মান হচ্ছে 9.8। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এটা তো প্রায় 10-এর কাছাকাছি, 4 10 × 40, একটু ডিফারেন্স আছে 0.2, 40 থেকে 0.2 গুণ 4 কত, 0.8, তার মানে এখানে আসবে 39.2 মিটার/সেকেন্ড²। দেখো তো এটা অপশনে আছে কিনা, হ্যাঁ এটা কিন্তু অপশনে আছে, সি নাম্বার অপশনটাই আছে, তাহলে এই সি নাম্বার অপশনটাই আমার কারেক্ট অ্যান্সার। ভাইয়া এই কোয়েশ্চেনটা লক্ষ্য করো, বলছে এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি বস্তুর ওজন 9.81 নিউটন এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 981 মানে 981 সেন্টিমিটার/সেকেন্ড² হলে পৃথিবীর কেন্দ্রে বস্তুটির ভর কত। তো ভাইয়া মনে রাখবা, ভরের কোনো চেঞ্জ নেই, ভরের কোনো পরিবর্তন হবে না যদি তুমি এটাকে চাঁদে নিয়ে যাও বা তুমি সূর্যে নিয়ে যাও বা পৃথিবীতে রাখো। ভর মানে একটা কনস্ট্যান্ট জিনিস, সেটার কিন্তু পরিবর্তন এই ক্ষেত্রে হবে না, ঠিক আছে। তো পৃথিবীর কেন্দ্রে ভরটা সেম থাকবে, ওজন শূন্য হইতে পারে কিন্তু ভর কিন্তু সেম থাকবে, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে ভরটা বের করতে পারি, তো ওই ভরটাই যেখানে নিয়ে যাও না কেন ওই ভরটাই থাকবে। তো এখানে একটা জিনিস বলছে, ওজনের কথা বলছে, ওজন হচ্ছে 9.81, ডব্লিউ কত 9.81। তো সেক্ষেত্রে আমরা জানি ডব্লু সমান কি, ডব্লু পরিবর্তে mg লিখতে পারি, mg = 9.81, এত নিউটন দেওয়া ছিল এখানে। তো সেক্ষেত্রে আমরা যদি জি এর ভ্যালুটা বের করি, সরি এম এর ভ্যালুটা যদি বের করি, m = কত আসে 9.81 তোমার ওই জি এর মানটা দেওয়া আছে 981 সেন্টিমিটার/সেকেন্ড²। তো সেন্টিমিটার/সেকেন্ড² থেকে মিটার/সেকেন্ড² যদি তুমি নাও, তাহলে তোমার 981 100 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। তো 100 দ্বারা ভাগ করলে তাহলে তোমার ওইখানেও কিন্তু আসে 9.81, জি এর মান 9.81ই আসে। তাহলে কাটাকাটি দিলে একই সংখ্যা এখানে আসে 1, অর্থাৎ m = কত 1 কেজি। তো এই 1 কেজি যেখানেই থাকুক না কেন, এটাকে যদি এটা যদি চট্টগ্রামে 1 কেজি হয়, এটাকে যদি তুমি পৃথিবীর ভিতরে মানে একদম কেন্দ্রে নিয়ে যাও, তাহলে ওখানে 1 কেজি হবে ভরের মানটা, ঠিক আছে, কারণ কি ভরের কোনো চেঞ্জ হবে না। তাহলে বি নাম্বার হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার এই প্রশ্নটার জন্য। এই প্রশ্নটা কি বলছে দেখো তো, বলছে জি এর মান সর্বাধিক কোথায়। তো জি এর মান
সর্বাধিক কোথায় ভাইয়া? মেরু অঞ্চলে সর্বাধিক, এটা মনে রাখো, মেরু অঞ্চলে সর্বাধিক, মেরু অঞ্চলে কেমন? সর্বাধিক। আর জি এর মান বিষুবীয় অঞ্চলে সর্বনিম্ন বা কম। বিষুবীয় অঞ্চলে কেমন ভাইয়া? নিম্ন। অর্থাৎ জি এর মানটা মেরু অঞ্চলে সর্বাধিক আর বিষুবীয় অঞ্চলে সর্বনিম্ন। সেটা কি কারণে আমি একদম চিত্র এঁকে তারপরে তোমাদের বুঝাইছিলাম ওই কনসেপ্টের ভিতরে এই টপিকটার। ওকে, তাহলে এটা বুঝতে পারছো নিশ্চয়ই। এই কোয়েশ্চেনটা লক্ষ্য করো, এখানে বলছে এ ও বি গ্রহের ভর যথাক্রমে এ ও বি গ্রহের ভর দয় যথাক্রমে এম এবং 2m, ঠিক আছে, এম এবং 2m, এবং ব্যাসার্ধ যথাক্রমে আর ও 2r হলে তাদের অভিকর্ষ ত্বরণের অনুপাত জিএ এবং জিবি কত? আসলে জিএ অনুপাত জিবি বের করতে বলছে। তো আমরা জি এর একদম মেইন যে সূত্রটা আছে না, ওইটা জানি কি, জি সমান সমান কি ভাইয়া? জি সমান সমান হচ্ছে জিএম ডিভাইড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের একদম জি এর বেসিক সূত্রটা। তো এখান থেকে আমরা একটা সম্পর্ক লিখতে পারি। দেখো, এই জি এর সাথে এম এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। এই জি এর সাথে আর এর সম্পর্ক কেমন? জি এর সাথে আর এর সম্পর্ক কিন্তু বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তো সেখান থেকে আমরা এইভাবে লিখতে পারি যে জি সমানুপাতিক বা প্রপোর্শনাল এম ডিভাইড বাই আর স্কোয়ার। তো এখান থেকে একটা সূত্র বের করে নিয়ে আসা যায়। কিভাবে? এই যে জি, তুমি যদি এ আর বি এর জন্য করো তাহলে তোমার এইভাবে লিখতে হবে যে জি এ ডিভাইড বাই জি বি ইকুয়াল টু এম এর সাথে সমানুপাতিক সম্পর্ক, তাহলে তুমি এইভাবে লিখবা এম এ ডিভাইড বাই এম বি ইনটু আর এর সাথে কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তাহলে ওটার জাস্ট উল্টোই লিখবা। এখানে যদি এ থাকে তাহলে ওখানে বি রাখতে হবে, তাহলে আর বি ডিভাইড বাই আর এ তার উপরে হোল স্কোয়ার। ওকে, তাহলে এইটা তো আমাদের বের করতে বলছিল কি? মূলত আমাদের কিন্তু বের করতে বলছিল জিএ অনুপাত জিবি, জিএস টু জিবি বের করতে বলছিল। এবার আমরা ভ্যালুগুলো বসাই। ভ্যালুগুলো যদি আমি বসাই, এম এ ডিভাইড বাই এম বি, এইটা আমার কত দেওয়া ছিল? এ আর বি এর অনুপাত, ভরের অনুপাত তো এখানে দেওয়া ছিল, বা এইভাবে বলা ছিল এম ও 2m। তার মানে উপরে এম এর পরিবর্তে আমি এম লিখতে পারি, এম এ এর পরিবর্তে, আর এম বি এর পরিবর্তে 2m লিখতে পারি। গুণ দাও। এইখানে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে যে আর বি, এখানে আর বি বলা আছে, ঠিক আছে। তো আর বি এর যে ভ্যালুটা, এটা কিন্তু শেষে দিছে, আর আর এর ভ্যালুটা আগে দিয়ে দিছে, কারণ এখানে এ আর বি অনুপাতে বা এ আর বি সিরিয়ালে দেওয়া আছে। তাহলে এই আর বি এর ভ্যালু কিন্তু 2r, আর নিচে হচ্ছে আর, এটা হচ্ছে আর এর ভ্যালু বা ব্যাসার্ধ এর ভ্যালু। তো এটার উপরে স্কোয়ার দাও, কাটাকাটি গেলে এখানে এখানে কাটাকাটি, তারপর আর আর কাটাকাটি, নিচে থাকে 2, এখানে আসলে আসে 1/2, এখানে আসে 4, 1/2 আর 4 যদি কাটাকাটি দাও তাহলে আসে 2। তো জি এ ডিভাইড বাই জি বি ইকুয়াল টু আসে 2। তো যেহেতু আমার নিচে কিছু নেই, মানে একটা এক আছে, সুতরাং জি এ ইস টু জি বি ইকুয়াল টু আসে 2:1। তো দেখো তো এটা অ্যান্সারে আছে কি না? 2:1, হ্যাঁ, এটা কিন্তু অ্যান্সারে আছে। অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা। আশা করছি তোমরা বুঝতে পারছো। একটু বড় হইতে পারে, কিন্তু তোমরা যদি আসলে পারো, এটা 20-30 সেকেন্ডের ভিতরেই তোমরা করে ফেলতে পারবা, কারণ জটিল কোনো ক্যালকুলেশন এখানে নেই। তো ভাইয়া দেখো এখানে কি বলছে, কত অক্ষাংশে জি এর মান সর্বাপেক্ষা বেশি। তো আমরা একটা সূত্র পড়ছিলাম না, এই যে জি ল্যামডা বা ল্যামডা ডিগ্রি অক্ষাংশে জি এর মান, জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা ছিল, ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, এটা ছিল। তো এখানে জি এর মানটা তুমি কোন ক্ষেত্রে বেশি পাবা? এই জি ল্যামডার মানটা দেখো, জি থেকে কিন্তু কিছু একটা বাতিল হয়ে যাচ্ছে। তো কিছু একটা বাতিল যদি হয়ে যায় তাহলে তো এই জি ল্যামডার মানটা আলটিমেটলি কম পাওয়া যায়। যদি এমনভাবে করা যায় যে কিছুই বাতিল হচ্ছে না, তাহলে এই জি এর ভ্যালুটাই পাওয়া যায়। তো সেক্ষেত্রে এই মানটার জিরো বানাইতে হবে। তো এই মানটা জিরো আসে কিন্তু কস ল্যামডার মান 90 বসাইলে, কস 90 মান হচ্ছে জিরো। তাহলে ল্যামডা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই জি ল্যামডার মানটা পাওয়া যায় সর্বাপেক্ষা বেশি। কি বলছি ভাই, বুঝতে পারছো? তাহলে ল্যামডার মান 90 ডিগ্রির জন্য সর্বাপেক্ষা বেশি এই মানটা পাওয়া যায়, অভিকর্ষ ত্বরণের মানটা। তো নিশ্চয়ই বুঝতে পারছো, ওখানে আমি আগেই করাইছিলাম এটা। এই প্রশ্নটা লক্ষ্য করো, এখানে কি বলছে, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ এবং 4 গুণ, ঠিক আছে। তারপরে পৃথিবী পৃষ্ঠে একজন লোকের ওজন 648 নিউটন, লোকটি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবে? অর্থাৎ লোকটা যদি চাঁদে চলে যায় তাহলে কতটুকু ওজন হারাবে, এটা বের করতে বলছে। ওকে, তাহলে তুমি এখানে একটু লক্ষ্য করো, এখানে পৃথিবীতে ওজনটা দেওয়া আছে। তো ওজনের ক্ষেত্রে আমরা লিখতে পারি না ডব্লিউ সমান সমান এম জি, তারপর আবার লেখা যায় ডব্লিউ সমান সমান এম এর এম, জি এর পরিবর্তে লেখা যায় জি এম ডিভাইড বাই আর স্কোয়ার, এটা লেখা যায়। তাহলে একটু লক্ষ্য করো, ডব্লিউ এর সাথে এই ডব্লিউর সাথে এই এম এর সম্পর্কটা কেমন? ডব্লিউর সাথে এম এর সম্পর্ক কেমন? সমানুপাতিক।
ডব্লুর সাথে এম এর সম্পর্ক সমানুপাতিক এবং আর এর সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। এম এর সম্পর্ক সমানুপাতিক এবং কি আর এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, ডব্লু প্রফেশনাল এম ডিভাইড বাই আর স্কোয়ার। তারপর সূত্র বানাইতে পারি আমরা, কীভাবে বানাইতে পারি, আমরা এভাবে বানাইতে পারি যে ডব্লু ই মানে আর্থ আর ডব্লু এম মানে মুন ইকুয়াল টু লেখা যায় এম ই ডিভাইড বাই এম এম মানে মুনের ভর আর কি। তারপরে সেখানে গুণ দিয়ে আবার লেখা যায় আর এম ডিভাইড বাই আর ই, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, তাহলে একটু লক্ষ্য করো। এবার আমরা এখানে রাখতে পারি ডব্লু ই ডিভাইড বাই ডব্লু এম ইকুয়াল টু এম ই ডিভাইড বাই এম এম। ঠিক আছে, তো এম ই বলতে বোঝায় তোমার পৃথিবী, এম ই ডিভাইড বাই এম এম বলতে বোঝায় পৃথিবী আর চাঁদের অনুপাত। কিসের অনুপাত, ভরের অনুপাত। তো এটা কিন্তু দেওয়া আছে আমাদের। তো তুমি এখানে 81 বসাইতে পারো, তুমি 81 বসাইতে পারো, এখানে গুণ দিতে পারো। তারপরে ব্যাসার্ধের অনুপাতটা দেওয়া আছে কত, 4, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ ধরে চাঁদের ব্যাসার্ধ দিয়ে ভাগ করলে 4 পাওয়া যাবে। তো যেহেতু উল্টো আছে এখানে, তো তুমি এখানে লাগবে 1/4। ঠিক আছে, তার উপরে স্কোয়ার। তারপরে পৃথিবীতে ওজনটা দেওয়া আছে, হয়তো পৃথিবীতে ওজন দেওয়া আছে কত, পৃথিবীতে ওজন দেওয়া আছে 648 নিউটন। 648 নিউটন ডিভাইড বাই ডব্লু এম ইকুয়াল টু এই যে 81 গুণ 1/16, এইটা করবা। তারপরে তোমার লাগবে কার মান, তোমার লাগবে কিন্তু ডব্লু এম এর মান। তো আমি একটু সাজাই লিখি যে 648 ডিভাইড বাই ডব্লু এম মানে চাঁদে ওজন ইকুয়াল টু এখানে 81 ডিভাইড বাই 16। তারপরে তুমি এইভাবে লিখতে পারো যে ডব্লু এম ইকুয়াল টু আমার আসে 16 গুণ 648 ডিভাইড বাই 81। ঠিক আছে, তো এইটা এবার ক্যালকুলেশন করার পালা। ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার পরে কত আসে রেজাল্ট দেখো তো, একটু ক্যালকুলেশন করো হাতে হাতে। তো ভাইয়া ক্যালকুলেশন করলে এখানে আসে 128 নিউটন, অর্থাৎ চাঁদে ওজন আসে কত ভাইয়া, 128 নিউটন আসে। তাহলে পৃথিবীতে ছিল কত ওজন, 648। পৃথিবীতে কত ছিল ওজন, 648। চাঁদে গিয়ে হয়ে গেছে কত ভাইয়া, এখানে নিউটন হবে, চাঁদে গিয়ে হয়ে গেছে আমার 648 থেকে হয়ে গেছে কত, 128। তাহলে কত ওজন হারাইছে সে, ওজন হারাইছে 648 মাইনাস 128। তাহলে কত আসে ক্যালকুলেশন করো, 600 থেকে 100 520-এর মতো আসে, 520। ঠিক আছে, অ্যান্সারে কত দেওয়া আছে, হ্যাঁ 520 নিউটন, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইটা কিন্তু বি নাম্বারে দেওয়া আছে 520। ঠিক আছে, তো বি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করছি ভাই বুঝতে পারছো। এই প্রসেসে যদি তুমি করতে যদি পারো, আমার করার পরে যদি নিজে একটু প্র্যাকটিস করো, তুমি ইনশাল্লাহ এই ম্যাথগুলো মোটামুটি 20-30 সেকেন্ডের ভিতরেই অ্যান্সার করে আসতে পারবা। ঠিক আছে, জাস্ট ওই গদবাধা নিয়মে না করে আমি কিন্তু জাস্ট ভালোভাবে একদম বুঝাই করাইতেছি। তো তোমরা এটা যদি ধরতে পারো, তোমাদের করতে কোনো টাইম লাগবে না। ঠিক আছে, জাস্ট হাতে ক্যালকুলেশন একটু প্র্যাকটিস করো তোমরা। তো ভাই এই কোয়েশ্চেনটা একটু লক্ষ্য করো, এখানে বলছে 2 কেজি ভরের কোনো বস্তু চাঁদে ওজন কত নিউটন হবে। ভর কত দেওয়া আছে ভাইয়া, 2 কেজি দেওয়া আছে। তাহলে এইখানে বলছে চাঁদে ওজন কত হবে, তাহলে আমরা ওজন ডব্লু সমান জানি mg। কিন্তু এখানে একটা কথা আছে, চাঁদে যে অভিকর্ষ ত্বরণের মান সেটা কিন্তু পৃথিবীর 6/1 অর্থাৎ এই জি যদি হয় পৃথিবীতে পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ, চাঁদে হবে কি এই জি ডিভাইড বাই 6। অর্থাৎ চাঁদের ক্ষেত্রে তুমি এভাবে বসাবা এম ইন্টু পৃথিবীর জি ডিভাইড বাই 6। তাহলে এম এর মান কত, 2 ইন্টু জি এর মান কত পৃথিবীতে 9.8 ডিভাইডেড বাই কত আছে 6। তাহলে এইভাবে আসে, কাটাকাটি যদি দাও নিচে আসে 3, তাহলে উপরে আসে 9.8, নিচে কত আসে ভাইয়া 3 আসে। তাহলে তুমি এবার একটা কাজ করতে পারো, এই কাজটা হচ্ছে উপরে তুমি 98 লিখতে পারো, 98, আর নিচে একটা কি করতে পারো 10 আনতে পারো। এই দশমিকের জন্য একটা 1, সামনে একটা শূন্য আছে দেখে একটা 0, সামনে একটা সংখ্যা আছে দেখে একটা 0, গুণ কত 3। এবার একটু কাটাকাটি দেওয়ার চেষ্টা করো, 98 যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কত আসে 49 আসে, আর 10 যদি ভাগ করো 2 দিয়ে তাহলে আসে 5, গুণ কত 3 সমান দেখো এখানে নিচে কত আছে 15 আর উপরে আছে কত 49। তাহলে হাতে ক্যালকুলেশনটা কিভাবে করবা, 15 49-এর ভিতরে কতবার যায়, 3 15 45, 4 15 60, তাহলে 3 বার যাবে, তাহলে 3 বার যাওয়ার পরেও কিছু সংখ্যা থাকবে,
তার মানে 3-র পরে পয়েন্ট সামথিং আসবে, তো এখানে অ্যান্সার হচ্ছে 3.267, তার মানে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে কিন্তু হাতে ক্যালকুলেশন করতে হবে। এটা অপশনের কত নাম্বারে দেওয়া আছে, বি নাম্বারে দেওয়া আছে 3.2। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার। এই কোয়েশ্চেনটা লক্ষ্য করো ভাইয়া, এখানে বলছে 3 × 10⁶ মিটার গভীরতা বিশিষ্ট একটা খনির তলদেশে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড স্কয়ার, পৃথিবীর ব্যাসার্ধটা দেওয়া আছে 6 × 10⁻6 মিটার, এটা দেওয়া আছে। ঠিক আছে, তো এইখান থেকে আমার বের করতে হবে খনির তলদেশে মানে গভীরতায়, এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণটা বের করতে হবে। তো আমরা জানি এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান জি প্রাইম বা জি ইকুয়াল টু, যাই বলো তুমি, জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 - h/r। ওকে, তাহলে এখানে একটু লক্ষ্য করো, জি প্রাইম ইকুয়াল টু আসে জি ইন্টু 1 - h এর মান কত ভাইয়া? এইচ এর মানটা বলছে ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায়, বলছে ভূপৃষ্ঠ থেকে 3 × 10⁶ মিটার গভীরতায় 3, তাহলে এইচ এর মান হচ্ছে 3 × 10⁶, মানে গভীরতা হচ্ছে 3 × 10⁶, আর পৃথিবীর ব্যাসার্ধটা বলছে 6 × 10⁶, 6 × 10⁶। তো ভাইয়া ভয়ের কিছু নাই, হাতে ক্যালকুলেশন খুবই সহজ, একটু লক্ষ্য করো জাস্ট। এখানে জি প্রাইম ইকুয়াল টু তাহলে কত আসে, জি এর মান কিন্তু আমাদের 10 বলে দিছে, কত বলছে 10, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কোশ্চেনে 10 বলা আছে, এখানে 10 বসাও, গুণ দাও 1 - এই 10⁶, 10⁶ কাটাকাটি, 3/6 মানে 1/2, তাহলে 10 × 1/2 মানে হচ্ছে 1/2, এখানে বিয়োগ করলে 1/2 আসে, সমান কত, কাটাকাটি দিলে 5 আসে, তো সমান 5 মিটার/সেকেন্ড স্কয়ার। দেখা তো অপশনে আছে কিনা, হ্যাঁ সি নাম্বার অপশনে আছে। তো এইটাই হচ্ছে আমার এই প্রশ্নটার অ্যান্সার। তো দেখো ভাইয়া কত সহজ, কিন্তু পোলাপান কিন্তু এই চ্যাপ্টারটা বাঘের মতো ভয় পায়। টাইপ 4-এ আছে মহাকাশীয় প্রাবল্য ও বিভব সম্পর্কে। তো ভাইয়েরা প্রথমে আমরা এর বেসিকটা জেনে নেব, তারপরে এর আন্ডারে আসা ইউনিভার্সিটির কোয়েশ্চেনগুলো সলভ করব। তো প্রথমে একটা সূত্র তোমরা দেখতে পাচ্ছ যে মহাকাশীয় প্রাবল্য বা তীব্রতা ই = F/m। তো এইখানে ই মানে হচ্ছে মহাকাশীয় প্রাবল্য এবং এফ মানে হচ্ছে কি ভাইয়া, মহাকাশীয় বল, আর এম মানে হচ্ছে কি ভর। ঠিক আছে ভাইয়া, এম মানে কি ভর। তো ই = আরেকটা সূত্র আছে gm/r²। তো একটা কথা মনে রাখবা, মহাকাশীয় প্রাবল্য যা অভিকর্ষ ত্বরণতা, যে কোনো একটা গ্রহের ক্ষেত্রে মহাকাশীয় প্রাবল্য যা অভিকর্ষ ত্বরণও কিন্তু তাই। ঠিক আছে, তো আশা করছি তোমরা এই সূত্রটা বুঝতে পারছো, যেখানে জি মানে হচ্ছে কি মহাকাশীয় ধ্রুবক, তারপর এম মানে হচ্ছে ওই গ্রহটার ভর, আর আর মানে কি ব্যাসার্ধ। ঠিক আছে, বা ওই কেন্দ্র থেকে কত উচ্চতায় বা দূরত্বে চাচ্ছে ওই প্রাবল্যটা, সেখানকার ডিস্টেন্সটা আর কি। তো তারপরে মহাকাশীয় বিভব ভি ইকুয়াল টু কি W/m, ভি ইকুয়াল টু কি W/m। ডব্লু মানে হচ্ছে কৃতকাজ, আর এম মানে হচ্ছে যে বস্তুটার তুমি বিভবটা চাচ্ছ সেই বস্তুটার ভর। ঠিক আছে, তো এটার একক কিন্তু জুল/কেজি। আর ভি এর আর একটা সূত্র আছে, বা মহাকাশীয় বিভবের আর একটা সূত্র আছে, ভি ইকুয়াল টু -gm/r। ঠিক আছে, -gm/r। সূত্রগুলো মাথায় রেখো, ম্যাথ একটু পরেই দেখাবো। তারপরে সুষম নিরেট গোলকের অভ্যন্তরে বিভব ও প্রাবল্য, সূত্র দুইটি একটু মাথায় রেখো। সুষম নিরেট গোলকের, নিরেট গোলক মানে কি ভিতরে ফাঁপা নয়, ভিতরে পরিপূর্ণ, তাহলে সুষম নিরেট গোলকের অভ্যন্তরে বিভব হচ্ছে ভি = -gm/2a³ × 3a² - r², যেখানে জি মানে হচ্ছে কি, জি মানে হচ্ছে মহাকাশীয় ধ্রুবক, এম মানে হচ্ছে গোলকটার ভর, তারপরে a³, যেখানে এ মানে হচ্ছে ওই গোলকটার ব্যাসার্ধ। ঠিক আছে, ওই গোলকটার ব্যাসার্ধ, সাপোজ এরকম একটা গোলক আছে, এই গোলকের ব্যাসার্ধটা হচ্ছে কি ভাইয়া এ। ঠিক আছে, তারপরে এখানে আর মানে কি, আর মানে হচ্ছে তুমি কেন্দ্র থেকে কত দূরত্বে ওই বিভবটা চাচ্ছ সেইটা। তুমি যদি কেন্দ্র থেকে এই দূরত্বে চাও তাহলে এইটুক হবে আর এর মান। আর মানে কিন্তু এই ক্ষেত্রে ব্যাসার্ধ না, আর মানে হচ্ছে কোন পয়েন্টে তুমি মহাকাশীয় বিভবটা চাচ্ছ বা গোলকের বিভবটা চাচ্ছ সেই পয়েন্টটার দূরত্ব। মহাকাশীয় প্রাবল্য না, আর কি তোমার গোলকের প্রাবল্য বা গোলকের বিভব। তো সেক্ষেত্রে আর মানে হচ্ছে ওই কেন্দ্র থেকে, গোলকটার কেন্দ্র থেকে একদম ওই পর্যন্ত যে দূরত্ব যেটা আছে ওইটা। ঠিক আছে ভাই, আশা করছি বুঝতে পারছো। আর প্রাবল্য কি হবে, -gm/a³ × r, যেখানে জি মানে হচ্ছে মহাকাশীয় ধ্রুবক, এম মানে হচ্ছে গোলকটার ভর, a³ মানে এখানে এ মানে হচ্ছে ওই গোলকটার ব্যাসার্ধ, আর আর মানে হচ্ছে কি কোন পয়েন্টে তুমি প্রাবল্য চাচ্ছ সেই প্রাবল্যটার দূরত্ব আর কি, সেই পয়েন্টের প্রাবল্যটার দূরত্ব কেন্দ্র থেকে আর কি ওই দূরত্বটা। ঠিক আছে, এইটা মাথায় রেখো। তারপরে মহাকাশীয় ক্ষেত্রে বস্তুকে স্থানান্তর করতে কৃতকাজ, অর্থাৎ তুমি একটা বস্তুকে একদম মহাকাশীয় ক্ষেত্রে স্থানান্তর করতে চাচ্ছ, অর্থাৎ একটা বস্তু ছিল পৃথিবীর পৃষ্ঠে, তুমি তাকে এইচ উচ্চতায় উঠাইতে চাচ্ছ। ঠিক আছে,
তো সেক্ষেত্রে ওই কৃতকাজটা ডব্লিউ সমান সমান হবে জি এম এম 1/r1 - 1/r2, যেখানে জি মানে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম মানে হচ্ছে ওই গ্রহের বা পৃথিবীর ভরটা, আর ছোট হাতের এম মানে হচ্ছে তুমি যে বস্তুটাকে সরাইতেছো বা মহাকর্ষীয় ক্ষেত্রে নিচ্ছ ওই বস্তুটার ভর স্মল এম। তারপর সেখানে এই যে r1 মানে হচ্ছে আদি ভর, অর্থাৎ কেন্দ্র থেকে আদি দূরত্ব, আদি দূরত্ব, অর্থাৎ যদি বস্তুটা এখানে থাকতো তাহলে কেন্দ্র থেকে এই দূরত্বটা মানে কি আর, আর যদি বস্তুটা এইখানে নাও তুমি তাহলে কেন্দ্র থেকে এই ডিস্টেন্সটা কত হবে r+h, অর্থাৎ এই r1 মানে হচ্ছে আদি দূরত্ব, r2 মানে হচ্ছে কি কেন্দ্র থেকে একদম যে পর্যন্ত নিচে ওই পর্যন্ত টোটাল দূরত্ব, মানে শেষ দূরত্ব বলতে পারো তুমি। ঠিক আছে, তো ভাইয়া এই ছিল আমাদের সূত্র। এবার এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা কিছু ইউনিভার্সিটিতে আসা কোয়েশ্চেন সলভ করব। তো ভাইয়া প্রথম কোয়েশ্চেনটা লক্ষ্য করো। প্রথম কোয়েশ্চেনটা বলছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মাত্রা কোনটি। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য মানে ই এর মাত্রাটা বের করতে বলছে। তো আমরা একটা সূত্র শিখছিলাম, ই সমান সমান কি F/m, যেখানে এফ মানে হচ্ছে আমাদের বল, বলের মাত্রা কি ভাইয়া ml/t²। ঠিক আছে, ml/t², এটা হচ্ছে বলের মাত্রা। তো তুমি যদি এটাও না জানো তুমি এখানে বের করতে পারো যে এফ সমান সমান কি এম এর জায়গায় এম রাখলাম, এর পরিবর্তে আমরা লিখতে পারি এর পরিবর্তে লিখতে পারি কি ভাইয়া v/t। ঠিক আছে, v/t, এম এর এম, তারপর ভি এর আমরা ভিটাকে কীভাবে ভাঙাইতে পারি, ভিটাকে ভাঙাইতে পারি s/t, নিচে আছে টি। তো এবার মৌলিক রাশি দিয়ে স্থানান্তর করো তুমি আর কি, এইগুলো দিয়ে চিহ্নগুলো দিয়ে। এস এর পরিবর্তে আমরা এল লিখতে পারি, নিচে লিখতে পারি টি, এখানেও লিখতে পারি টি। তাহলে এম এর এম, এল এর এল, আর এই টি নিচে গেলে টি² হয়। তো টি² আবার উপরের আকারে লিখতে চাইলে ইনভার্স দিয়ে 2 লেখা লাগবে। তাহলে বলের মাত্রা বসালাম ml/t², এম মানে তো এম, তাহলে এম কাটাকাটি, মহাকাশীয় প্রাবল্যের মাত্রাটা থাকে l/t², অর্থাৎ এই প্রশ্নটার অ্যান্সার হবে l/t², যেটা বি নাম্বারে দেওয়া আছে, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, বলছে নিচের কোনটির পৃষ্ঠে মহাকাশীয় প্রাবল্য সবচেয়ে বেশি। তো ভাইরা আমি কিন্তু একটু আগেই তোমাদের একটা কথা বলছিলাম, মহাকাশীয় প্রাবল্য যা অভিঘর্ষ ত্বরণতা, অর্থাৎ যেখানে অভিঘর্ষ ত্বরণের মানটা বেশি হবে সেখানে কিন্তু মহাকাশীয় প্রাবল্যটাও বেশি হবে। তাহলে আমরা একটা সূত্র লিখতে পারি, জি সমান সমান gm/r²। এইটা হচ্ছে মহাকাশীয় অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র, বা মহাকাশীয় যে ইটা আছে প্রাবল্য সেটা নির্ণয়ের সূত্র, এটা বলতে পারো তোমরা। তো সেখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো, জি সমানুপাতিক এম, অর্থাৎ যেটার ভর বেশি হবে সেটার কিন্তু প্রাবল্যটাও ভাইয়ে বেশি হবে। কি বলছি বুঝতে পারছো? তাহলে এই অপশনে কি কি দেওয়া ছিল দেখো তো, চন্দ্র, বুধ, পৃথিবী, তারপর বৃহস্পতি। তো আমরা জানি সৌরজগতে সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, তাহলে বৃহস্পতির ব্যাসার্ধটা অনেক বেশি, পাশাপাশি বৃহস্পতি বড় আকারে হওয়ার কারণে বৃহস্পতির কি ভরটাও কিন্তু অনেক বেশি। তাহলে এই অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষীয় প্রাবল্য কিন্তু ভরের সাথে সমানুপাতিক একটা সম্পর্কে থাকে, অর্থাৎ যার ভর বেশি হবে তার কিন্তু অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষীয় প্রাবল্যটাও বেশি হবে। তো যেহেতু আমার বৃহস্পতি গ্রহের ভর বেশি, সেহেতু আমার এটার অ্যান্সার হবে বৃহস্পতি গ্রহ। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে ডি নাম্বারটা। তো আশা করছি বুঝতে পারছো তোমরা। এই কোয়েশ্চেনটায় কী চাইছে দেখো, বলছে ভূমি হতে এম ভরের কোনো বস্তু কণাকে 2r ব্যাসার্ধের মানে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায় উত্তোলন করতে কৃত কাজ কত। অর্থাৎ একটা বস্তু আছে পৃথিবীর পৃষ্ঠে, ওকে পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় দ্বিগুণ উচ্চতায় উঠাইবে। ঠিক আছে, দ্বিগুণ উচ্চতায় উঠাইবে। তো সেক্ষেত্রে কৃত কাজ কত এটা বের করতে বলছে আমাকে। তাহলে আমরা কৃত কাজের একটা সূত্র শিখছিলাম না, ডব্লু সমান সমান জি এম এম, তারপরে 1/r1 - 1/r2। এটা শিখছিলাম কিনা বলো? হ্যাঁ ভাইয়া শিখছিলাম। তো এবার একটা কাজ আমি করি, যদি বড় হাতের দিলেও সমস্যা নাই, তুমি চাইলে বড় হাত দিতে পারো, চাইলে ছোট হাত দিতে পারো। তো যাই হোক, বলছে পৃথিবীর পৃষ্ঠ থেকে দ্বিগুণ উচ্চতায়, এইটাই বলছে সম্ভবত। হ্যাঁ, কোনো বস্তুকে 2r মানে পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ উচ্চতায় উঠাইবে। তো বস্তুটা প্রথমে ছিল কোথায়? বস্তুটা ছিল কিন্তু পৃথিবীর পৃষ্ঠে, মানে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে ছিল। সেখান থেকে ওরে কোথায় উঠানো হয়েছে ভাইয়া? সেখান থেকে কিন্তু ওরে 2r উচ্চতায় উঠানো হয়েছে। কোথায় উঠানো হয়েছে ভাইয়া? 2r উচ্চতায় কিন্তু উঠানো হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো আমি জাস্ট এবার মানগুলো বসাই দিই। এখানে জি এর জি রাখলাম, এম এর এম রাখলাম, কারণ কি অপশনে এইভাবেই দেওয়া আছে। তাহলে 1/r1 এর মান কত ভাইয়া? দেখো বস্তুটা প্রথমে ছিল এইখানে, হচ্ছে পৃথিবীর সেন্টার বা কেন্দ্র, বস্তুটা ছিল এইখানে। তো কেন্দ্র থেকে কত দূরত্ব আছে? ব্যাসার্ধের সমান, মানে আর উচ্চতায় আছে।
তারপর এখান থেকে যদি ওর 2r উচ্চতায় উঠানো হয়, এখানে যদি 2r উচ্চতায় উঠানো হয় তাহলে বস্তুটা এখানে থাকে। তাহলে একটু লক্ষ্য করো, এই যে r1 এর মান আমি r বসাইলাম, মাইনাস দিলাম, তারপর 1 এর মান, r2 এর মান কত ভাইয়া? লক্ষ্য করো, R2 মানে হচ্ছে একদম কেন্দ্র থেকে শেষ পর্যন্ত যে উচ্চতা উঠেছে ওইটা টোটাল মান, অর্থাৎ এই টোটাল মানটা কত? এখানে আছে 2r, এখানে আছে r, তার মানে কত? টোটাল হচ্ছে 3r। তাহলে নিচে হবে কত ভাইয়া? 3r হবে। তো এখানে জি এম এম ইন্টু, এখানে লসাগু করো, লসাগু হচ্ছে 3r, তো আর এর ভিতরে একবার যায়, তাহলে 3 থাকে, 3 দিয়ে 1 গুণ করলে 3 আসে, মাইনাস 3r, 3 এর ভিতরে একবার যায়, এককে 1, জি এম এম, তাহলে উপরে থাকে কত ভাইয়া? 2/3r, ঠিক আছে, 2/3r থাকে, গুণ 2/3r। তাহলে এখানে আমি লিখতে পারি 2/3 জি এম এম ডিভাইড বাই আর, 2/3 জি ডিভাইড বাই আর। দেখো তো এটা কোন অপশনটায় আছে? 2/3 জি/আর। তো ভাই এটা কিন্তু অপশনে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো আমাদের আরও সামনে আগাতে হবে। তো লক্ষ্য করো, এখান থেকে লেখা যায় কি, আমি এই সাইডে করি, যে কি আছে 2/3 ইন্টু, আমি যদি উপরে নিচে একটা করে আর গুণ করি তাহলে কিন্তু আমার একটা লাভ হয়। কী লাভ হয় একটু লক্ষ্য করো, যে এইখানে জি আছে, তারপর এখানে ক্যাপিটাল এম আছে, তারপরে স্মল এম আছে, তার সাথে আমি নিচে একটা জিনিস লিখে দিই, নিচে আর স্কোয়ার লিখি, তাহলে কী হবে? GM/r² পরিবর্তে জি বসাইতে পারবো। আর এখানে এই আর এর এক্সট্রা বেশি লিখে ফেলাইছি না একটা, তো এইটাকে ক্যান্সেল করার জন্য এখানে একটা আর গুণ দিয়ে দেই। এটা করতেছি কী জন্য? কারণ অপশনের সাথে মিলানোর জন্য, অপশনে আসলে এইটা দেওয়া নাই, তো সেক্ষেত্রে আমার একটু এই প্রসেসে করা লাগবে। তো 2/3 ইন্টু GM/r² পরিবর্তে আমরা জি বসাইতে পারি, ঠিক আছে, জি বসাইতে পারি। আর এখানে কি থাকে? আর থাকে, জি বসাইতে পারি, আর থাকে, আর এখানে আছে এম, অর্থাৎ অপশনটা এইভাবে সাজানো যায়, 2/3 ইন্টু GMR। দেখো তো এই অপশনটা আছে কিনা, 2/3 GMR, 2/3 MGR, হ্যাঁ অপশনে আছে, এটা হচ্ছে ডি নাম্বারে, 2 MGR/3, অর্থাৎ এটাকে এইভাবে লেখা যায় 2 এর 2, এম এর এম, জি এর জি, আর এর আর, আর নিচে আছে 3। হ্যাঁ এটা হচ্ছে ডি নাম্বার অপশনে আছে, তো ডি নাম্বারটা হচ্ছে ভাইয়া কারেক্ট অ্যান্সার। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। এই প্রশ্নটা লক্ষ্য করো, বলছে মহাকাশীয় প্রাবল্য ই এর রাশিমালা কোনটি? তো ভাই আমি বলছিলাম না ইও যা জিও তা, তাহলে জি এর রাশিমালা কোনটা? জি সমান সমান GM/r²। তো দেখো তো এটা অপশনে আছে কিনা, কারণ এই জি সমান সমান ই লেখা যায়, ই সমান সমান এই GM/r² লেখা যায়, এটি যদি অপশনে থাকে সেটাই হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। তো বি নাম্বারে আছে, তাহলে বি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নটা লক্ষ্য করো, এখানে বলছে আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ বিভব ভি হলে পৃষ্ঠ থেকে আর উচ্চতায় বিভবের মান কত? অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের উপরে একটা বস্তুর বা কোনো কিছুর বিভব যদি ভি হয় তাহলে আর পরিমাণ উচ্চতায় আর বিভবটা কত হবে এটা বের করতে বলছে। তাহলে আমরা বিভবের একটা সূত্র জানি, বিভব ভি সমান সমান কি? মাইনাস GM/r, এটা হচ্ছে বিভবের সূত্র। তো এইচ উচ্চতার জন্য এর সাথে জাস্ট একটা এইচ যোগ করে দিবা। তো সেক্ষেত্রে আমি এখান থেকে লিখতে পারি মাইনাস GM/, এই যে আর উচ্চতা, ভূমি থেকে আর উচ্চতায় উঠেছে কিন্তু, তাহলে আগে ছিল আর, তার সাথে আর একটা আর যুক্ত হয়েছে, তাহলে মাইনাস GM/2r হয়। তো এই 1/2 বাইরে বের করে নিয়ে আসি, তারপর থাকে কি গুণ দিয়ে মাইনাস GM/r। তো এই মাইনাস GM/r এর পরিবর্তে ভি বসানো যায়, অর্থাৎ V/2 হয় অ্যান্সার, মানে ভি এর অর্ধেক। তো এইটা অপশনে বি নাম্বারে আছে, তো বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। টাইপ 5, এই টাইপ 5-এ আমরা শিখব মুক্তিবেগ সম্পর্কে। প্রথমে আমরা মুক্তিবেগের বেসিকগুলো জেনে নিব, তারপরে ইউনিভার্সিটিতে আসা কোয়েশ্চেন সলভ করব। তো প্রথমে আমরা একটু জেনে নেই মুক্তিবেগ আসলে কি। মুক্তিবেগ হচ্ছে এমন একটা বেগ যেই বেগে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলে ওই বস্তুটা পুনরায় আর পৃথিবীতে ফিরে আসে না। ভালোভাবে এইভাবে বলা যায় যে ন্যূনতম যে বেগের জন্য কোনো একটা বস্তু নিক্ষেপ করলে ওই বস্তুটা পুনরায় পৃথিবীতে ফিরে আসতে পারে না, তাকেই মুক্তিবেগ বলা হয়, সেই বেগটাকেই মুক্তিবেগ বলা হয়। আশা করছি মুক্তিবেগ তোমরা বুঝতে পারছো যে মুক্তিবেগটা আসলে কি। এবার আমরা মুক্তিবেগ নির্ণয়ের সূত্র দেখব। মুক্তিবেগ নির্ণয়ের প্রথম সূত্র হচ্ছে ভিই, ই মানে হচ্ছে এসকেপ ভেলোসিটি, ভিই মানে এসকেপ ভেলোসিটি, মানে মুক্তিবেগ। মুক্তিবেগ সমান সমান √2 GM/r, √2 GM/r। তো এইটা পরিবর্তে আবার লেখা যায় √2 GR। এই দুইটা সূত্রই খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় হুবহু সূত্রও চাইতে পারে বা এই সূত্রের আন্ডারে ম্যাথও চাইতে পারে। তো তোমরা একটু লক্ষ্য করো তো এই সূত্র থেকে এই সূত্রটা কিভাবে পাওয়া গেছে বা কিভাবে আনা হয়েছে।
একটু দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি কি দেওয়া আছে, √2 gm/r। তো আমরা যদি উপরে নিচে একটা আর গুণ করি তাহলে তো কোনো সমস্যা নেই। এই যে 2 এর 2, তারপরে জি এম, এখানে একটা আর দিলাম, কারণ কি আমরা হর ও লবকে আর দ্বারা গুণ করছি, নিচে তাহলে থাকে কি আর স্কোয়ার। ওকে, কি থেকে ভাই আর স্কোয়ার থাকে। তাহলে এইখান থেকে লেখা যায় কি √ওভার দিয়া 2 আছে, আর এই যে gm/r², যেটা gm/r², এইটার পরিবর্তে কি লেখা যায় ভাইয়া, এইটার পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি জি, লিখতে পারি অভিকর্ষ ত্বরণ, আর ওই আর এর আর ওইভাবেই কিন্তু ভাইয়া এই যে √2gr এই সূত্রটা আসছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো তোমরা জাস্ট এই সূত্রটা আর এই সূত্রটা একটু মনে রাখো, এগুলো হচ্ছে মুক্তিবেগের সূত্র, যেখানে এই জি মানে মহাকর্ষীয় ধ্রুবক, এম মানে পৃথিবীর ভর বা গ্রহের ভর, আর আর মানে কি ওই গ্রহটার ব্যাসার্ধ। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে পৃষ্ঠে মুক্তিবেগ আর কি। তো সামনে তোমরা জানতে পারবা যে এই উচ্চতায় মুক্তিবেগের মানটা কত, আমি ওটা দেখাবো। তারপরে এইখানে ভিই সমান আরেকটা যে সূত্র পাওয়া গেছে, √2gr, জি মানে অভিকর্ষ ত্বরণ, আর মানে পৃথিবীর ব্যাসার্ধ, বা যে গ্রহটার উপরে মুক্তিবেগ চাওয়া হইতেছে যে পৃষ্ঠে, ওই পৃষ্ঠটার কি ব্যাসার্ধ। তারপরে এখানে দেখো এই উচ্চতায় মুক্তিবেগ, অর্থাৎ এই যে মুক্তিবেগটা আমি আলোচনা করছি প্রথমে, এই মুক্তিবেগটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে, পৃষ্ঠে বলতে এই পৃথিবী, অর্থাৎ এই পৃষ্ঠে তো আমরা বাস করি, এই পৃষ্ঠে মুক্তিবেগটা কত, অর্থাৎ ওইখান থেকে নিক্ষেপ করলে আসলে তোর মুক্তিবেগের মানটা কেমন হবে। তো এবার আমরা একটু দেখি যে এই উচ্চতার ক্ষেত্রে মুক্তিবেগটা কেমন হয়। এই উচ্চতায় মুক্তিবেগ ভিই সমান √gm/r+h। এইখানে এইচ মানে কি, ওই যে উচ্চতার কথাটা মেনশন করা আছে ওই উচ্চতাটা, আর আর মানে কি ওই গ্রহটার ব্যাসার্ধ বা পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, এম মানে ভর, জি মানে মহাকর্ষীয় ধ্রুবক, এটা মাথায় রেখো। যে বেগটা দেওয়া হবে ওই বেগটা যদি 7.88 কিলোমিটার/সেকেন্ডের থেকে ছোট হয়, তাহলে কি হবে, উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে কি করবে, ফিরে আসবে। কি তারপরে এই বেগটা, এখানে তুমি যদি 7.88 কিলোমিটার/সেকেন্ড বেগ দাও, অর্থাৎ তোমার বেগটা যদি 7.88 কিলোমিটার/সেকেন্ড হয়, তাহলে বৃত্তাকার পথে ওই যে বস্তুটা তুমি বেগটা দেবো, ওই বস্তুটা কী করবে, বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। কত বেগ দিলে, 7.88 কিলোমিটার/সেকেন্ড বেগ দিলে। তারপরে এইটা একটু লক্ষ্য করো, এই যে বেগের মানটা যদি 7.88 কিলোমিটার/আওয়ারের থেকে বেশি হয় সেক্ষেত্রে কিন্তু, এবং 7.88 কিলোমিটার/সেকেন্ডের থেকে বেশি কিন্তু 11.2 কিলোমিটার/সেকেন্ডের থেকে কম, অর্থাৎ 7.88 এবং 11.2 কিলোমিটার/সেকেন্ড এর মধ্যে যদি হয়, তাহলে ওই বস্তুটা পৃথিবীকে উপবৃত্তের ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে। অর্থাৎ একটা বস্তু তুমি যদি উপরে পাঠাইতে চাও, সেক্ষেত্রে তোমার বেগটা যদি 7.88 থেকে 11.2 এর মাঝামাঝি কোনো একটা জায়গায় হয়, বা এর মধ্যবর্তী কোনো একটা বেগ হয়, তাহলে পৃথিবীকে ওই বস্তুটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরলে পৃথিবী থাকবে কি ওই উপবৃত্তের ফোকাসে থাকবে। ঠিক আছে, এইটা এখানে বলা আছে। তারপরে এই যে বেগটা যদি তোমার এসকেপ ভেলোসিটির সমান হয়, অর্থাৎ ভি ইকুয়াল টু যদি ভিই হয়, মানে তুমি যে বেগটা দেবো ওটা যদি মুক্তিবেগের সমান হয়, তাহলে মুক্তিবেগ মানে কত, 11.2 কিলোমিটার/সেকেন্ড। এটা মাথায় রেখো, পৃথিবীর মুক্তিবেগ কত, পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার/সেকেন্ড। ওকে, তাহলে এই বেগটা যদি মুক্তিবেগের সমান হয়, তোমার দেওয়া বেগটা যদি মুক্তিবেগের সমান হয়, তাহলে পরাবৃত্তাকার পথে মহাকাশে চলে যাবে চিরতরের জন্য, অর্থাৎ এটা আর পৃথিবীতে ফিরে আসবে না, একদম পরাবৃত্তাকার পথে মহাকাশে চলে যাবে। আর তোমার যে বেগটা তুমি দেবা ওইটা যদি মুক্তিবেগের থেকেও বেশি হয়, মানে 11.2 কিলোমিটার/সেকেন্ডের থেকেও যদি বেশি হয় পৃথিবীর ক্ষেত্রে, তাহলে অধিবৃত্তাকার পথে মহাকাশে চলে যাবে চিরতরের জন্য। ঠিক আছে, তাহলে এই ছিল ভাইয়া মুক্তিবেগ রিলেটেড যত বেসিক, এইগুলো আমি সংক্ষেপে আলোচনা করলাম। এবার ম্যাথমেটিক্স আমরা সলভ করব, কোয়েশ্চেন সলভ করব ইউনিভার্সিটিতে আসা। প্রথম প্রশ্নটা লক্ষ্য করো, কি বলছে, কোনো বস্তুর উৎক্ষেপণ বেগ মুক্তিবেগের চেয়ে বেশি হলে বস্তুটি, অর্থাৎ বলছে কোনো একটা বস্তুর বেগ ভি, এইটা যদি মুক্তিবেগ ভিই মানে 11.2 কিলোমিটার/সেকেন্ডের থেকে বেশি হয়, তাহলে বস্তুটা কি হবে ভাইয়া, একটু আগে আমি পড়াইছি বেসিকের মধ্যে, অধিবৃত্তাকার পথে পৃথিবীকে অতিক্রম করে চলে যাবে। ঠিক আছে, তাহলে অপশনে ডি নাম্বারে দেওয়া আছে অধিবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যাবে, তাহলে এটার কারেক্ট আনসার হবে কত ভাইয়া, ডি নাম্বার। এই প্রশ্নটা একটু লক্ষ্য করো, এখানে বলছে মঙ্গল গ্রহের মুক্তিবেগের মান কত। মুক্তিবেগের মান ভিই ইকুয়াল টু √2gm ডিভাইডেড বাই কি আর, এই সূত্রে ফালাইলে আসলে তুমি মুক্তিবেগের মানটা বের করতে পারবা। সেক্ষেত্রে ওইখানে কিন্তু তোমার প্রদত্ত ডাটা দেওয়া আছে, তুমি চাইলে এখান থেকে ক্যালকুলেশন করে অনেক জটিলভাবে বের করতে পারো, কিন্তু জাস্ট একটু মাথায় রেখো
মঙ্গল গ্রহের মুক্তিবেগের মান হচ্ছে 4.77 কিলোমিটার পার সেকেন্ড। এইটা মাথায় রাখবা, কত? 4.77 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে মঙ্গল গ্রহের মুক্তিবেগের মান, যদি তোমার কোনো ডাটা না দেওয়া থাকে। তো যেহেতু এখানে ডাটা কিছু দেওয়া আছে, তার মানে একটু হেরফের হইতে পারে। তাহলে দেখো তো এইটার কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি মান কোনটা আছে ভাইয়া? এটা সবচেয়ে কাছাকাছি মান আছে 5.1, যেটা এ নাম্বারে আছে। তাহলে এ নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নটা একটু লক্ষ্য করো, এখানে বলছে ভূপৃষ্ঠ হতে এম ভরের একটা বস্তুকে কমপক্ষে কত বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করলে সেটি আর ফিরে আসবে না। তো আমরা জানি মুক্তিবেগের সমান বেগ দিয়ে যদি কোনো কিছুরে উপরের দিকে পাঠানো হয়, তাহলে সেটি কিন্তু আর ভূপৃষ্ঠে ফেরত আসবে না। তাহলে আমরা মুক্তিবেগের সূত্রটা কি জানি? ভিই সমান সমান √2gm ডিভাইডেড বাই আর। এইটা আমরা সূত্রে জানি, কিন্তু এইটা কি অপশনে আছে আমাদের? এইটা তো অপশনে নাই। তাহলে দেখি তো অপশনে মিলানোর জন্য যেভাবে অপশন আছে সেভাবে করি আমরা। 2gm তার সাথে একটা আর গুণ করলাম উপরে নিচে, তাহলে নিচে আর স্কোয়ার হয়ে গেল। ব্যালেন্স করার জন্য উপরে একটা আর দিয়ে দিলাম। তাহলে এখানে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি 2 এই জিএম বাই আর স্কোয়ার পরিবর্তে আমরা স্মল জি লিখতে পারি, আর এই আর এর আর। এইটা কি অপশনে আছে? তাহলে এটাও কিন্তু মুক্তিবেগের মান, ভিই সমান √2gr। হ্যাঁ, এটাও আছে অপশনে। তো এটা হচ্ছে এ নাম্বারে আছে। তাহলে এ নাম্বার হবে ভাইয়া এই প্রশ্নটার অ্যান্সার। মুক্তিবেগ ভিই এর সাথে একটি কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ বেগ ভি এর সম্পর্ক কোনটি? অর্থাৎ মুক্তিবেগের সাথে কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ বেগের সম্পর্ক কোনটা, এটা বের করতে বলছে। তাহলে আমরা মুক্তিবেগের সূত্রটা জানি, ভিই সমান সমান √2gm ডিভাইডেড বাই আর। এইটা হচ্ছে কার সূত্র ভাইয়া? এটা হচ্ছে মুক্তিবেগের সূত্র। তো মুক্তিবেগের সাথে উৎক্ষেপণ বেগ, উপগ্রহের উৎক্ষেপণ বেগের সম্পর্কটা কি? আচ্ছা দেখো তো, এই মুক্তিবেগ এটা তো এইচ উচ্চতায় আসলে উঠবে। তো এইচ উচ্চতায় মুক্তিবেগের মানটা তোমরা মাথায় রাখবা। এখানে কিন্তু r+h হবে এইচ উচ্চতার ক্ষেত্রে মুক্তিবেগের মানটা, কারণ কি আমি একটু আগে তোমাদের বেসিকের মধ্যে এই সূত্রটা শিখেছিলাম। তো ওকে, সমস্যা নাই। তো এবার একটু লক্ষ্য করো, √, দাও। এইখানে কি আছে ভাইয়া? 2 আছে, তারপরে কি জিএম ডিভাইড বাই r+h এইভাবে আছে। তো তোমরা একটা জিনিস মাথায় রাখবা, উপগ্রহের উৎক্ষেপণ বেগ, এটা আমি একটু পরেই শিখাবো। ভি সমান √জিএম ডিভাইডেড বাই r+h। এটা হচ্ছে উপগ্রহের উৎক্ষেপণ বেগ বা উপগ্রহের বেগ। তো আমি এখানে যদি একটা কাজ করি, একটু লক্ষ্য করো, এখানে কি কাজ করা যায়? এখানে এই রুটটা তুমি 2-এর উপরে রাখতে পারো, অর্থাৎ √2 গুণ দিয়ে √জিএম ডিভাইডেড বাই r+h কিন্তু তুমি লিখতে পারো। ঠিক আছে, কারণ কি রুট কিন্তু প্রত্যেকটার সাথেই আছে। তো সেক্ষেত্রে ভিই এর যে আসলে ইকুয়েশনটা এইটা পাওয়া যায়। তো আমি আবার লিখি ভিই সমান সমান √2 গুণ, এখানে কিন্তু এইটার পরিবর্তে এই যে উপগ্রহের বেগ ভিটা লেখা যায়, তাহলে এখানে আমি ভি লিখে দিতে পারি। তো বলছে উপগ্রহের বেগের সাথে মুক্তিবেগের সম্পর্ক, মুক্তিবেগ ভি এর সাথে কৃত্রিম উপগ্রহের সম্পর্ক কোনটা, এটা বের করতে বলছে। তাহলে আমি যদি এটাকে এইভাবে সাজাই, ভি সমান সমান কী লেখা যায়? ভিই ডিভাইড বাই √2। এটা কিন্তু এখান থেকে নিয়ে আসা যায়। দেখো তো এটা অপশনে আছে কিনা? হ্যাঁ, এটা কিন্তু অপশনে আছে, সি নাম্বার অপশনে আছে। ওকে, সি নাম্বার অপশনটা আছে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বার। এখানে বলছে একটি গ্রহের মুক্তিবেগ পৃথিবীতে মুক্তিবেগের অর্ধেক এবং উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। ওই গ্রহে জি এর মান কত, এটা বের করতে বলছে। ওই গ্রহে অভিকর্ষ ত্বরণের ভ্যালুটা বের করতে বলছে। তো সূত্রটা কী দিছে বা শর্তটা কী দিছে? ওই গ্রহে মুক্তিবেগ ভিই প্রাইম দিয়ে এটাকে, এটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক। ঠিক আছে, পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক এটা বলছে। তাহলে পৃথিবীতে মুক্তিবেগ, এটাকে আমি ভি আর্থ ধরতে পারি, VEARTH, ভি আর্থ ধরলাম, এটার অর্ধেক। তো আমি এই ভিই প্রাইম সমান কী লিখতে পারি? √2gr লিখতে পারি না? তাহলে জি মানে জি প্রাইম, আর আর মানে কি আর প্রাইম। ঠিক আছে, সমান সমান এখানে উপরে আছে √2gr, আর নিচে আছে কি ভাই? নিচে আছে কিন্তু আমাদের 2। তো আমরা এইখান থেকে একটা কাজ করতে পারি, √, রাখলাম, তারপরে বা √, না রাখে আমি উভয় পাশে যদি স্কোয়ার করি, তাহলে কিন্তু আমার রুট উঠে যায়। সেক্ষেত্রে এখানে থাকে 2 থাকে ইন্টু জি প্রাইম ইন্টু আর মানে কি? ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ বলছে পৃথিবীর তুলনায় অর্ধেক, তার মানে এখানে আমি r/2 বসাইতে পারি। ওকে, তাহলে এখানে আসে কি আমার? এখানে আসে 2gr ডিভাইডেড বাই, এখানে 4 আসে, ওই যে স্কোয়ার করলে 4। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটা কাজ করতে পারি। এখানে দেখতে পাচ্ছি এই 2, নিচের 2, এই উপরের 2 কাটাকাটি যায়, আর এখানে নিচে একটা 2 থাকে, অর্থাৎ এখানে সবশেষে কাটাকাটি করলে 4-এর সাথে এখানে কিন্তু আমাদের 2 থাকে। তো সেক্ষেত্রে এই আর আবার কাটাকাটি যায়। তাহলে আলটিমেটলি কি থাকে? দেখো তো, জি প্রাইম ইকুয়াল টু জি ডিভাইড বাই 2 থাকে না? হ্যাঁ থাকে।
তাহলে জি এর মান হচ্ছে 9.8 ডিভাইড বাই 2, অর্থাৎ এখানে আসবে রেজাল্ট, এটাকে ভাগ করলে কত আসে ভাইয়া 4.9 আসে। ওকে, কত আসে 4.9। কীভাবে হিসাব করবা, এখানে তুমি 98 ধরে নাও, 98কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত পাও, 49 পাও। তো যেহেতু এক সংখ্যার পরে পয়েন্ট, তুমিও এক সংখ্যার পরে পয়েন্টটা বসাই দাও, তাহলে কত আসে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অপশনে আছে কিনা, হ্যাঁ অপশনে আছে, এ নাম্বার অপশনে আছে, এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবারের প্রশ্নটা লক্ষ্য করো, এখানে বলছে মঙ্গল গ্রহের পৃষ্ঠে কোনো বস্তুর মুক্তিবেগের মান কত। ভাইয়া একটু আগে আমি বলছিলাম না 4.77 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে কত হবে অপশনে 4.77 কিলোমিটার পার সেকেন্ড। দেখো এটা কত নাম্বার অপশনে আছে, এটা আছে আমাদের সি নাম্বার অপশনে। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে সি নাম্বার। এখানে বলছে কোনো একটা গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, কিন্তু গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ। উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ, এইটা বের করতে বলছে। তো ভাইয়া দেখো তো, আমরা একটা সূত্র জানি কি, ভিই সমান সমান √2 জি আর, এইটা হচ্ছে আমার সূত্র। এবার দেখো মুক্তিবেগের সাথে জি এর সম্পর্কটা কেমন, সমানুপাতিক, আর এর সম্পর্ক কেমন, সমানুপাতিক। ওকে, তাহলে ভি এর সাথে বা ভিই এর সাথে মুক্তিবেগের সাথে সম্পর্কটা কেমন ভাইয়া, সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমি যদি এইভাবে নিই যে ভিই ডিভাইড বাই ভিপি, পি দ্বারা বুঝাইছি ওই গ্রহটার মুক্তিবেগের কথা, তাহলে ভিই ডিভাইড বাই ভিপি ইকুয়াল টু কী লেখা যায় ভাই বলো তো। এখানে লেখা যায় √, জিই ডিভাইডেড বাই জিপি আর ই ডিভাইড বাই আর পি, এটি কিন্তু লেখা যায়। কারণ কি, সমানুপাতিক মানে হচ্ছে তুমি এইখানে যেটা লাগবা এখানেও ওইগুলোই উপরে থাকবে, নিচে যেটা লাগবা ওইগুলো ওখানে কিন্তু ভাইয়া নিচেই থাকবে। ওকে, তাহলে এবার একটু লক্ষ্য করো, তো ভাইয়ারা দেখো এখানে কি বলছিল, এখানে কিন্তু বলছিল আমাদের, একটু লক্ষ্য করো, ভিই বাই ভিপি ইকুয়াল টু, এখানে একটা রুট আছে, তো তারপরে জিই, জি মানে কি পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ, আর জিপি মানে কি ওই গ্রহে অভিকর্ষ ত্বরণ। তাহলে ওইখানে বলা ছিল কিন্তু যে ওই গ্রহে অভিকর্ষ ত্বরণটা পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ, অর্থাৎ জির জায়গায় জিই বসাইলাম আমরা, এবার জিপির পরিবর্তে কী বসাবো, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ, অর্থাৎ পৃথিবীর অভিকর্ষ ত্বরণ হচ্ছে জিই, তার 4 গুণ হচ্ছে ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ, এটা বসাইলাম। তারপরে এই যে আর ই বাই আরপি যেটা আছে, ওইখানে এটা বলা ছিল পৃথিবীর ব্যাসার্ধ ওই গ্রহের ব্যাসার্ধের দ্বিগুণ, বা ওই গ্রহের ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। কী বলছি ভাই, বুঝতে পারছো? তাহলে এখানে লেখা যায় কি, এখানে লেখা যায় 2RP ডিভাইডেড বাই আর পি, এইটি কিন্তু এখানে লেখা যায়। কিভাবে লেখা যায়, কারণ পৃথিবীর ব্যাসার্ধটা বড়, কতটুকু বড়, দ্বিগুণ বড়, যেহেতু বলছে ওই গ্রহের ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর অর্ধেক, তাহলে দ্বিগুণ বড়, এখানে 2RP বসাইছি, কারণ ওইটার দ্বিগুণ এখানে বসাইছি আমি। এবার একটু তোমরা কাটাকাটিগুলো দাও, ভিই বাই ভিপি ইকুয়াল টু কত আসে দেখো তো, এইখানে জিই কাটাকাটি যায়, আরপি কাটাকাটি যায়, তাহলে উপরে থাকে 2, নিচে থাকে 4, মানে হচ্ছে √2/4 মানে কত, 1/√2। এবার একটু আর গুণন করো তো, ভিপি ইকুয়াল টু কত আসে, √2 ভিই, অর্থাৎ ভির সাথে পৃথিবীর মুক্তিবেগের সাথে √2 গুণ করলে যা হয়। ঠিক আছে, তাহলে প্রশ্নটায় কী চাইছিল ভাইয়া, প্রশ্নটায় চাইছিল উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ, পৃথিবীর মুক্তিবেগের কত গুণ, √2 গুণ, যেটা আসলে এখানে অপশনে নাই। তাহলে অ্যান্সার হবে কত ভাইয়া, ডি নাম্বার, মানে কি কোনোটাই নয়। টাইপ 6 আমরা জানবো কৃত্রিম উপগ্রহ সম্পর্কে। ভাইয়া কৃত্রিম উপগ্রহ মানে হচ্ছে তোমরা যেটাকে স্যাটেলাইট নামে চিনো, ইংলিশে স্যাটেলাইট আর বাংলা কি কৃত্রিম উপগ্রহ। তো কৃত্রিম উপগ্রহ কি নিশ্চয়ই তোমরা অনুধাবন করতে পারছো। তো দেখো ওই কৃত্রিম উপগ্রহের এইচ উচ্চতায় আবর্তনশীল ওই কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ, ঠিক আছে, রৈখিক বেগ ভি ইকুয়াল টু কত, √GM/r+H, ভি ইকুয়াল টু √GM/r+H, যেখানে জি মানে মহাকর্ষীয় ধ্রুবক, এম মানে কি পৃথিবীর বা ওই গ্রহের ভর, আর আর মানে কি ব্যাসার্ধ, আর এইচ মানে কত উচ্চতায় আছে। ঠিক আছে, ওইটা হচ্ছে রৈখিক বেগের সূত্র। আবার রৈখিক বেগের কিন্তু আরও একটা সূত্র আছে, ভি ইকুয়াল টু 2π × r+H/t, যেখানে টি মানে হচ্ছে পর্যায়কাল, টি মানে কি ভাই পর্যায়কাল, অর্থাৎ কত সময় ও একবার প্রদক্ষিণ করে ওই মেইন যে গ্রহটা তার চারদিকে। আবার এই পর্যায়কালের আবার আরেকটা সূত্র আছে, এখান থেকেও তুমি বের করতে পারো, কিন্তু তোমার ডাটা অনুযায়ী আরেকটা সূত্রে ফেলানো যায়, টি ইকুয়াল টু 2π√r+H ডিভাইডেড বাই কি GM। তারপরে ওই কৃত্রিম উপগ্রহটা কত উচ্চতায় আছে সেই উচ্চতা বের করার সূত্র, GM/T²/4πi²2⁻³ - r, যেখানে টি মানে পর্যায়কাল, জি মানে মহাকর্ষীয় ধ্রুবক, এম মানে কি এটা গ্রহের ভর, তারপর তোমার আর মানে কি ওই গ্রহটার ব্যাসার্ধ। ঠিক আছে, তো আরেকটা সূত্র, এটা একটু মাথায় রেখো শর্তটা, T² = r+H। ঠিক আছে, অর্থাৎ তোমার যে পর্যায়কালের বর্গ
ওই দূরত্বের আর কি, একদম কেন্দ্র থেকে ওই উপগ্রহ পর্যন্ত দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তারপরে লাস্ট যেটা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভূস্থির উপগ্রহ। ঠিক আছে, ভূস্থির উপগ্রহের পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা, বেগ হচ্ছে 3.08 কিলোমিটার পার সেকেন্ড, এবং উচ্চতা বলতে ভূস্থির উপগ্রহটা পৃথিবী থেকে কত উচ্চতায় স্থাপন করা হয় সেই উচ্চতাটা একটু ডিরেক্ট মাথায় রাখবা, তাহলে আসলে কোয়েশ্চেন আসলে তুমি দাগাই দিতে পারবা, আসলে অত ক্যালকুলেশন না করিয়া। 3.6 × 10⁴ কিলোমিটার। এখানে আমি যা লিখছি এগুলো একটু জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে, একটু মুখস্থ করতে হবে। চলো এবার আমরা ওই ইউনিভার্সিটিতে আসা কোয়েশ্চেনগুলো সলভ করি। প্রথম প্রশ্নটা লক্ষ্য করো, এখানে বলছে 6 × 10⁶ কেজি ভরের একটা উপগ্রহ পৃথিবীর চারদিকে 6/6.7 × 10⁻³ মিটার ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। উপগ্রহটির কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগ বের করতে বলছে। আমরা জানি কৌণিক ভরবেগের সূত্র L = mv/r, যেখানে আমরা কিন্তু সব মানই জানি মোটামুটি, কিন্তু ভি মানে রৈখিক বেগ, এই মানটা আমরা জানি না। অর্থাৎ আমরা এবার উপগ্রহের রৈখিক বেগটা বের করে নিয়ে আসবো, তারপর সেখানে এইটা বসাই দেবো। ঠিক আছে, এই যে এইখানে এইটা বসাই দেবো, তাইলে আমার মানটা বের হয়ে যাবে। তো আমরা জানি একটা উপগ্রহের রৈখিক বেগ ভি = √gm/r + h, এইটা আমরা সূত্রে জানি। কিন্তু এখানে যেহেতু এইচের মানটা ওইভাবে বলে নাই, তার মানে তুমি ধরে নিবে এইচের মানটা 0 বা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি থেকেই আবর্তন করতেছে। সেক্ষেত্রে তুমি এইচের মানটা না বসাইয়ে তুমি √gm/r বসাইতে পারো, কারণ এইচের মানটা প্রায় 0-র কাছাকাছি ধরা যায়। ঠিক আছে, 0 কিলোমিটারের কাছাকাছি ধরা যায়। তো যাই হোক, এখানে তুমি মানগুলো বসাও। √g এর মান 6.67 × 10⁻⁻11 গুণ এম। কোনটা বসাবা? এম কি ওই যেটা দেওয়া আছে ওইটা বসাবা? না, ভুলেও ওইটা বসানো যাবে না। কারণ কি? কারণ এম মানে হচ্ছে গ্রহের ভর, মানে যে গ্রহটাকে কেন্দ্র করে আবর্তন করতেছে সেই গ্রহটার ভর। ও পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, তার মানে পৃথিবীর ভরটা এখানে বসাইতে হবে। ঠিক আছে, পৃথিবীর ভর কত? 6 × 10⁻24 বসানো যায়। 6 × 10⁻24 / আর মানে কি ব্যাসার্ধ, এটা এখানে দেওয়াই আছে। 6/6.7 × 10⁻³ তো এটা সাস্টে আসা একটা কোয়েশ্চেন। তো তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা, কারণ ওখানে ক্যালকুলেটর অ্যালাউ আছে। তো এইটা ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে 6.7 × 10⁵ 6.7 × 10⁵ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইটা হচ্ছে এই যে রৈখিক বেগ যেটা, ওইটার মান। তো এবার আমরা এইখানে বসাই দিই। আমাদের তো কৌণিক ভরবেগ লাগবে, তাইলে আমরা জানি L = mv/r। এবার এম এর মান কত বসাবা? এবার কিন্তু এম এর মান বসাবা তোমার ওই উপগ্রহটার ভর যত তত। ঠিক আছে, তো উপগ্রহের ভর দেওয়া আছে 6 × 10⁶ কেজি। 6 × 10⁶ গুণ ভি কত বের করছি আমরা? 6.7 × 10⁵। 6.7 × 10⁵ আর এর মান কত ভাইয়া? আর এর মানটা কত বলো? আর এর মান দেওয়া আছে 6/6.7 × 10⁻³ 6/6.7 × 10⁻³ এইটা দেওয়া আছে। তো এবার এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট পাওয়া যায় 36 × 10⁻14। 36 × 10⁻14, অর্থাৎ এইটা হচ্ছে আমার মান। দেখো এটা কত নাম্বার অপশনে আছে? এটা কিন্তু আছে বি নাম্বার অপশনে, তাহলে এই বি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো এই প্রশ্নটাই বলছে কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগটা বের করতে বলছে। কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ, আমরা জানি কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ ভি = ওই যে আগের কোশ্চেনটাই দেখলাম, ভি = কি ভাই? √gm/r + h। তো দেখো তো এরকম কোনোটা আছে কিনা অপশনে, অথবা gm/r থাকলেও হবে না, এখানে কিন্তু নেই। একটা অপশন আছে এইভাবে, ভি = √gm/r + h। তো স্মল কিন্তু ওই যে ব্যাসার্ধ প্রকাশ করে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে ওটা কারেক্ট না। তো অ্যান্সার হবে ডি নাম্বার, অর্থাৎ কোনোটি নাই। এই প্রশ্নটা লক্ষ্য করো, এখানে বলছে সমান ভরের দুটি উপগ্রহের ব্যাসার্ধ যথাক্রমে r এবং 4r হলে গ্রহ দুটির পর্যায়কালের অনুপাত কত? অর্থাৎ ব্যাসার্ধ আর পর্যায়কালের ভিতরে একটা রিলেশন চাইছে আমার। তো আমরা একটা সূত্র সেই শুরুতেই জেনে আসছি যে t² = a³ বা r³ তুমি যাই বলো, t² = কি ভাইয়া? r³। তো তুমি যদি এইভাবে বসাও, তো এক্ষেত্রে তুমি লিখতে পারো T1/T2 এর হোল স্কোয়ার = R1/R2 এর হোল কিউব। তো ব্যাসার্ধ বলতেছে একটা হচ্ছে আর একটা হচ্ছে কি ভাই? 4r। ঠিক আছে, তাহলে এইভাবে লেখা যায় T1/T2 হোল স্কোয়ার = একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে 4r, তার উপরে হোল কিউব, আর কাটাকাটি, তাহলে T1/T2 হোল স্কোয়ার = হয় কিউব দিয়ে দিলে 1-এর উপর কিউব দিলে 1, 4-এর উপর কিউব দিলে আসে 64। তাহলে অর্থাৎ
T1/T2 সমান এই স্কোয়ার উপরে গিয়ে রুট হয়ে যায়, 1-এর উপর রুট দিলে 1, 64-এর উপর রুট দিলে কত হয় 8, অর্থাৎ অ্যান্সার আসে 1:8। দেখো তো এই প্রশ্নটাই বলছে ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত। তো আমরা কিন্তু একটু আগেই দেখছি ভূস্থির উপগ্রহের পর্যায়কাল হচ্ছে কত ভাইয়া, 24 ঘন্টা। ঠিক আছে, কত ঘন্টা ভাইয়া, 24 ঘন্টা। এটা আছে কত নম্বরে, এটা আছে কিন্তু আমাদের এ নাম্বারে। তাহলে এ নাম্বারটাই হচ্ছে আমার এই প্রশ্নটার অ্যান্সার। নেক্সট এই যে এই প্রশ্নটা একটু লক্ষ্য করো, এখানে বলছে একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবী ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায় ঘোরে, ওই উচ্চতায় এর গতিবেগ কত। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দ্বিগুণ উচ্চতায় একটা উপগ্রহ ঘোরে, ওই উচ্চতায় ওর গতিবেগ বের করতে বলছে আমাকে। তো আমরা জানি বেগ ভি সমান কত, √GM/r+h, এইটা আমরা জানি। তো এখানে রুট ওভার দিয়ে জি এর জি, এম এর এম, আর এর আর, প্লাস এইচ এর মান কত হবে, এইচ হচ্ছে কি দ্বিগুণ উচ্চতায় ঘোরে, তার মানে এখানে কত, আর এর দ্বিগুণ মানে 2r। ওকে, তাহলে √GM/3r, এইটা যদি অপশনে থাকতো তো এইটা হয়তো অ্যান্সার, কিন্তু এটা অপশনে নাই। অপশনে যেহেতু নাই সেহেতু আমার একটু সাজানো লাগবে যে কীভাবে আরও সাজানো যায়। তো আমরা একটা কাজ করতে পারি, অপশনে যেহেতু জি আছে, স্মল জি মানে অভিকর্ষ স্তরণ, তাহলে জি নিয়ে আসতে হলে আমাকে একটু এইভাবে একটা কাজ করা লাগবে যে GM/r। দেখো এখন যদি উপরে নিচে আর গুণ করি ব্যালেন্স করার জন্য, তাহলে এখানে একটা আর গুণ হয়, এখানে একটা কী গুণ হয় ভাইয়া, আরও আর গুণ হয় স্কোয়ার হয়ে যায়, আর সাথে কিন্তু এখানে 3 থেকে যায়। তাহলে একটু লক্ষ্য করো, এই যে GM/r², এইটার পরিবর্তে আমরা কী বসাইতে পারি, স্মল জি বসাইতে পারি GM/r² পরিবর্তে। তাহলে এখানে লেখা যায় √GR/3। দেখো তো এইটা অপশন আছে কিনা, কেমনে জি বসাইলাম, এই যে GM/r² পরিবর্তে জি লেখা যায়, G=GM/r², ওইটার পরিবর্তে জি বসাইলাম, আর এই সামনে আর নিচে কত 3। তাহলে কথা হইতেছে এই এক্সট্রাটা কোথায় পেলাম, এক্সট্রাটা আমরা উপরে নিচে গুণ করছি যাতে নিচে r² বানাইতে পারি, তাইলে আমরা জি লিখতে পারি r² পরিবর্তে। তো এইটা আছে আমাদের অপশনের সি নাম্বারে আছে। ঠিক আছে, তাহলে সি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো ভাই এই প্রশ্নটা লক্ষ্য করো, এখানে বলছে ভূকেন্দ্র থেকে 8000 কিলোমিটার দূরে অবস্থান করে এরূপ একটি কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর চারদিকে কী বেগে ঘুরতে হবে, অর্থাৎ বেগ বের করতে বলছে। তো আমরা বেগের সূত্র জানি, বেগ ভি সমান √GM/r+h। আমরা মানগুলো বসাই দিতে পারি, √g এর মান কত বলো, জি এর মান 6.67 × 10⁻11 এম মানে হচ্ছে ভাইয়া কার ভর, গ্রহের ভর বা পৃথিবীর ভর। তো পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24 ডিভাইডেড বাই আর মানে কি ভাইয়া, আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এইচ মানে কি উচ্চতা। তার মানে r+h মানে হচ্ছে একদম পৃথিবীর কেন্দ্র থেকে ওই উপগ্রহটা যেখানে ঘুরতেছে তার ডিস্টেন্সটা। তো সেটা দেওয়া আছে 8000 কিলোমিটার। তো যদি আমি মিটারে নিই, তো মিটারে নিতে গেলে 8000-এর আমার 1000 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 8-এর সামনে 6টা শূন্য আসে, তাহলে 8 × 10⁶ লেখা যায় এখানে। এবার তুমি এটা হাতে ক্যালকুলেশন করতে গেলে তোমার একটা কাজ করতে হবে যে 10-এর হিসাবগুলো একটু আগে করতে হবে এক জায়গায়। তো আমি এইভাবে লিখতে পারি এটা যে 6.67 × 6 ডিভাইডেড বাই 8 ইন্টু 10-এর হিসাবগুলো আগে একটু করি। তো এখানে 11 আছে, আর এখানে আছে কত 24। তাহলে 24 থেকে 11 গেলে থাকে কত, 24 থেকে যদি 10 যায় থাকে 14, আরও যদি 1 যায় তাহলে থাকে 13। তাহলে উপরে থাকে 10⁻13 আর নিচে আছে কত 10⁶। এবার একটা কাজ করতে হবে তোমার, যেখানে √ওভার দাও তুমি, √ওভার দেওয়ার পরে এই যেটা আছে এটা আমি আপাতত এখানে রাখি 6.67 × 6 ডিভাইডেড বাই 8, আর এখানে আসে আমার 10-এর পাওয়ার কত আসে 10, এর উপরে 13 থেকে যদি 6 যায়, অর্থাৎ 12 থেকে 6 গেলে থাকে 6, 13 থেকে 6 গেলে থাকে কত 7। ওকে, তাহলে এখানে এবার একটু ক্যালকুলেশনটা তোমার এইভাবে করা লাগবে যে এখানে দেখো এখানে কি আছে আমার, এখানে আছে কিন্তু 6.67 × 6 আর নিচে আছে কত 8 আছে। তাহলে 7 × 6 তুমি এভাবে কল্পনা করো যে উপরে আছে 7 আর 6, 6 সাথে কত 42/8। ঠিক আছে, তাহলে কি 42/8 কল্পনা করা যায়, তাহলে 8 42-এর ভিতরে কতবার যায়। তো ভাই দেখো এখানে আমরা যদি এই উপরে ওইটাকে যেটা বললাম আর কি 42 একটু এক্সট্রা বাড়াই ধরলাম, সেটাকে যদি তুমি 8 দিয়ে ভাগ করো তাহলে 8 40-এর ভিতরে কতবার যায়, 5 বার যায়। তো আমরা যেহেতু একটু বাড়াই ধরছিলাম, তো 5 পয়েন্ট যে কিছু একটা থাকে ওটা লিখলাম না, তাহলে এখানে আমরা আনুমানিক 5 লিখতে পারি যে এই যে উপরে 42 আছে, 42-এর ভিতরে 8 যায় 5 বার, আর সামনে আছে কি 10⁻7 আসে। ঠিক আছে, 7 আসে। তো সেক্ষেত্রে তুমি এবার এই ক্যালকুলেশনটা কীভাবে করবা, দেখো এখানে কি আছে, রুট আছে একটা, রুটের ভিতরে কয়টাই আছে, কয়টা সামনে শূন্য আছে, 5-এর সামনে 7টা শূন্য আছে। তো এবার দেখো আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে 5 রাখতে পারি, আর এখান থেকে একটা শূন্য আনতে পারি, তাহলে 50 × 10⁻6 হয় এখানে। ওকে, 50 × 10⁻6 আমরা জানি 49-এর উপরে যদি আমি রুট দিই তাহলে 7 পাওয়া যায়, তার মানে 50-এর উপরে রুট দিলেও কিন্তু 7 পয়েন্ট কিছু একটা পাওয়া যাবে। তাহলে আমরা দেখি যে অপশনে 7 দিয়ে কোনো একটা কিছু অপশন আছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে যে সি নাম্বারটায় 7089 আছে, 7089। তো এইখান থেকে কিন্তু 7089 যে অ্যান্সার হবে সেটা বোঝাই যায় তোমার আনুমানিকভাবে। তুমি যদি দেখো তাহলে এই যে 50-এর উপর রুট দিলে 7 পয়েন্ট কিছু একটা আসে, 7 থেকে একটু বেশি আসে, তাহলে ওইটাই হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হবে কত নম্বর ভাইয়া, সি নাম্বার হবে। তো লাস্ট এই প্রশ্নটা দেখো, পৃথিবী প্রদক্ষিণ করার সময় একজন নভোচারী ওজনহীনতা অনুভব করেন, এটার কারণ কি আসলে
ভাইয়া এটার কারণ হচ্ছে এই নভোচারী যখন পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করে তখন কিন্তু তার কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী বলটা কেমন হয় ভাইয়া, সমান হয়। এই কারণে সে ওজনহীনতা অনুভব করে। তাহলে এর জন্য দায়ী হচ্ছে, ওজনহীনতার জন্য দায়ী হচ্ছে কেন্দ্রমুখী বল এবং বিমুখী বলের আসলে সমান যে মানটা, এই কারণে। কারণ যদি এইদিকে যে বলে ক্রিয়া করে ওই দিকেও যদি একই বলে ক্রিয়া করে তাহলে কিন্তু আলটিমেটলি তার লব্ধি বলটা কেমন হয়ে যায়, শূন্য হয়ে যায়। এই কারণে সে ওজনহীনতা অনুভব করতে পারে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার। তো এটা মনে হয় সি নম্বরে আছে। হ্যাঁ, তাহলে সি নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো ভাইরা এরই মাধ্যমে আমরা কিন্তু এই চ্যাপ্টারটা টোটাল শেষ করে ফেললাম। এবার জাস্ট তোমাদের কাজ কি, এইগুলো খুব ভালোভাবে নোট করা এবং সূত্রগুলো ভালোভাবে আত্মস্থ করা, পাশাপাশি ওই যে তোমার কোশ্চেন ব্যাংক আছে কোশ্চেন ব্যাংক সেকশনগুলো সলভ করে ফেলা, তাহলে ইনশাল্লাহ তুমি খুব ভালো একটা রেজাল্ট পরীক্ষায় নিয়ে আসতে পারবে।